আসসালামু আলাইকুম, আমার নাম ওমর সানি। আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে আমরা হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিওতে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টার যেটা পরিবেশ রসায়ন সেটা নিয়ে আলোচনা করব। আর হাই ভোল্টেজ সিরিজের এটা তো তোমরা সবাই জানো, আমরা পরীক্ষা আসার মধ্যে সব ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা দেয় যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আসো আমরা শুরু করি। প্রথমে পরিবেশ রসায়ন। ঠিক আছে, পরিবেশ রসায়নের প্রথমে কি আছে? বায়ুমণ্ডল 500 কিলোমিটার উচ্চতা। ঠিক আছে, 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলটা বিস্তার করে। ঠিক আছে, এখন বায়ুমণ্ডলের মূল দুটো উপাদান আছে, একটা হলো নাইট্রোজেন আর একটা হলো অক্সিজেন। এর মধ্যে নাইট্রোজেন থাকে 78.09% আর অক্সিজেন থাকে 20.94%। নাইট্রোজেন কতটুকু থাকে? 78.09% আর অক্সিজেন থাকে 20.94%। আচ্ছা, এখান থেকে আর কিছু বলা লাগবে না, আমরা নেক্সট পেজে চলে যাই। ঠিক আছে, আচ্ছা এখানে ওইগুলো বলছে মানে বায়ুমণ্ডলের উপাদানগুলো নাইট্রোজেন থাকে 78.09% আর অক্সিজেন থাকে 20.94%। দেখো এখান থেকে মেডিকেল প্রশ্ন আসছিল। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%। ঠিক আছে, আর এখান থেকে এগুলো দেখতে পারো। এরপরে হলো আচ্ছা বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ। ঠিক আছে, বায়ুমণ্ডলকে 4টা অঞ্চলে ভাগ করা হয়েছে। কয়টা অঞ্চলে? 4টা অঞ্চলে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর হলো মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটা পড়ার আগে কি করবে, একটা বক্স আছে নিচে। ঠিক আছে, ওই বক্সটা থেকে পড়ে আসবে, তাহলে দেখবে এগুলো পড়তে সোজা হইতেছে। ঠিক আছে, এই নিচে একটা টেবিল আছে, এখান থেকে পড়ে আসবে। ঠিক আছে, এই যেটা থেকে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর হলো থার্মোস্ফিয়ার। এই সিরিয়ালটা মনে রাখবা। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পর মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ার। এটাকে সিরিয়াল টেবিল মনে করো ট্রাস্ট মেথড। ঠিক আছে, প্রত্যেকটা প্রথম শব্দ দিয়ে ট্রাস্ট মেথড। ঠিক আছে, ট্রাস্ট মেথড। ঠিক আছে, ট্রাস্ট মেথড। সিরিয়ালটা কেন মনে রাখতে বললাম, দেখো এটার পরিসরটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথম ট্রপোস্ফিয়ারের তো পরিসর ভূমি থেকে 15 কিলোমিটার উচ্চতা, ভূমি থেকে 15 কিলোমিটার। পরে হলো 15 থেকে 50, 50 থেকে 85, 85 থেকে 500। এভাবে মনে রাখবা, ভূমি থেকে 15, তার 15 থেকে 50, 50 থেকে 85, তার 85 থেকে 500 কিলোমিটার। ঠিক আছে, তা আমরা পরিসরটা করে ফেললাম। মানে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত ডুক্তরি, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কত ডুক্তরি, মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত ডুক্তরি, আর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের বিস্তৃতি কতটুক পর্যন্ত। ঠিক আছে, এখন আসি চাপ। চাপ প্রথমে শুধু মনে রাখবা, ট্রপোস্ফিয়ার 760, ট্রপোস্ফিয়ার 760। কারণ কি ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সাথে থাকে, আর আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি কি জানি, 1 অ্যাটমসফিয়ার চাপ না, 1 অ্যাটমসফিয়ার কত 760 মিলিমিটারও মার্কারি। ঠিক আছে, আর বাকিদের ক্ষেত্রে উপরে যত যাবা চাপ কমতে থাকবে, উপরে যত যাবা চাপ কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন তাপমাত্রার ক্ষেত্রে দুই আছে, মানে ঝামেলা আছে। দেখো তাপমাত্রার ক্ষেত্রে ঝামেলা আছে। প্রথমে হলো ক্রমে হ্রাস পায়। ঠিক আছে, প্রথমে ক্রমে হ্রাস পেয়ে -45 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, এরপর আবার বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে +2 ডিগ্রি সেলসিয়াস হয়। কত কিলোমিটার এটা দেখে, -55 ডিগ্রি সেলসিয়াস হয় 12 কিলোমিটারে, আর +2 ডিগ্রি সেলসিয়াস হয় 50 কিলোমিটারে। এরপর আবার ক্রমে হ্রাস পায়, এরপর আবার ক্রমে বৃদ্ধি পায়, একবার হ্রাস পায় বৃদ্ধি পায়, হ্রাস পায় বৃদ্ধি পায়। ঠিক আছে, এভাবে আবার ক্রমে হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, আর আবার ক্রমে বৃদ্ধি পেয়ে +427 থেকে +1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। সেটা হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এর মধ্যে মনে রাখবা মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর। মেসোস্ফিয়ার কিতম স্তর? শীতলতম স্তর। দেখো তাপমাত্রা দেখে বুঝতে পারো, এখানে সবচেয়ে কম তাপমাত্রা কোনটা, -93 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর, মেসোস্ফিয়ার কত শীতলতম স্তর। ঠিক আছে, এরপর আসি মানে উপাদানগুলো। ঠিক আছে, মানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো এটা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো হোমোস্ফিয়ার, একটা হলো হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বা মুখ্য উপাদান, হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান। ঠিক আছে, আর হেটেরোস্ফিয়ারের মুখ্য উপাদান গৌণ উপাদান, এগুলো পড়তে হবে। আচ্ছা নাইট্রোজেন কতটুকু বলছিলাম, 78.09% আর অক্সিজেন 20.94%। অক্সিজেন 20.94%, একই জিনিস। ঠিক আছে, এগুলো চাইলে একটু দেখতে পারো। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না এখানে। এখন আমরা উপরে চলে আসি। ঠিক আছে, এখন এখান থেকে পড়তে সোজা হবে। আচ্ছা এই 4টি স্তর বা অঞ্চলে ভাগ করা হয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এখন ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা হয়ে থাকে। ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে। ট্রপোস্ফিয়ারে মনে রাখো, ট্রপোস্ফিয়ার টর্নেডো। ট্রপোস্ফিয়ার টর্নেডো, টর্নেডো কি ছিল, একটা ঝর্ণা। টর্নেডো একটা ঝড়ের নাম না, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় কোথায় ঘটে থাকবে, ট্রপোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, দেখো নামের সাথে মিল আছে। স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার সতে, স্ট্র্যাটোস্ফিয়ার সতে শুষ্ক ও শান্ত। ঠিক আছে, এটা শান্তমণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে, এখানে দেখো একবার হ্রাস পাইছে তাপমাত্রা, একবার বৃদ্ধি পাইছে, একবার হ্রাস পাইছে, একবার বৃদ্ধি পাইছে। মনে রাখবা তাপমাত্রা হ্রাস পাইলে ল্যাপস রেট, ঠিক আছে, এটা হলো পজিটিভ, আর তাপমাত্রা বৃদ্ধি পাইলে ল্যাপস রেট হলো নেগেটিভ। তাপমাত্রা হ্রাস পাইলে ল্যাপস রেট অ্যালার্ট প্রকাশ করে। ঠিক আছে, তাপমাত্রা হ্রাস পাইলে ল্যাপস রেট পজিটিভ, ল্যাপস রেট পজিটিভ, ল্যাপস রেট পজিটিভ। ঠিক আছে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে ল্যাপস রেট নেগেটিভ। সেটা উপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে নেগেটিভ ল্যাপস রেট, স্ট্র্যাটোস্ফিয়ারে নেগেটিভ ল্যাপস রেট বলে। ঠিক আছে, কেন, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রাটা বৃদ্ধি পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এজন্য এটা নেগেটিভ ল্যাপস রেট। আর যদি হ্রাস পাইতো তাহলে হলো পজিটিভ ল্যাপস রেট। ঠিক আছে, যেটা ল্যাপস রেট গেল। এখান থেকে লাইনগুলো পুরো, যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যালোকের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, ওখানে ওজন স্তর O3 ওজন কি দ্বারা প্রকাশ করে, O3 দা। আর এই ওজনটা তৈরি হয় কিসের থেকে, অক্সিজেন থেকে এই ওজন স্তরটা তৈরি হয় অক্সিজেন থেকে। আবার ওজন স্তর এটা ভাঙা O3 ভাঙা অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা আর স্ট্র্যাটোপোজ। ঠিক আছে,
স্ট্র্যাটোপোজ টপোপোজ কি, যেমন ট্রপোস্ফিয়ারের পর কি স্ট্র্যাটোস্ফিয়ার, আবার স্ট্র্যাটোস্ফিয়ারের পর কি মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার পর কি থার্মোস্ফিয়ার। এখন ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটার মাঝখানে যে বায়ুর স্তর সেটাকে বলে আমরা টপোপোজ, আবার স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এটার মাঝখানে যে বায়ুর স্তর এটাকে বলে আমরা স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, এই নিচে চলে আসি, এখান থেকে আর কিছু দেখার নেই, এখান থেকে আর কিছু দেখতে হবে না। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো সূর্যালোক এর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর মানব জাতির সমাজ পৃথিবী, মানে সূর্যালোকের ইউভি রশ্মি, ঠিক আছে, ওটা হলো ওজন রশ্মি, ওটা করে রাখে মানে আবদ্ধ করে রাখে, ওটা ইউভি রশ্মি ক্ষতিকর, ইউভি রশ্মিটাকে আসতে দেয় না। ঠিক আছে, এখন ওজন স্তরটা যদি না থাকতো তাহলে ইউভি রশ্মি এটা মানব জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর হতো। ঠিক আছে, আচ্ছা এটাই, আর কিছু না এখানে। কিন্তু আরেকটা জিনিস আছে, ওজন ওটা থাকতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, ওটা যদি ট্রপোস্ফিয়ারে থাকে, ওটা যদি ট্রপোস্ফিয়ারে থাকে ওজন গ্যাসটা, তাহলে ওটা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, যদি ট্রপোস্ফিয়ারে থাকে তাহলে ওটা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এখানে গেল। এরপর আসি আমি স্থলবায়ু বা সমুদ্র বায়ু যে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, ঠিক আছে, ওগুলা ঘূর্ণিঝড় সৃষ্টির কারণগুলো আছে, এবার মনে রাখো উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। ঠিক আছে, এবার মনে রাখো নিচু নিচু নিচু, অর্থাৎ চাপটা নিম্ন, নিচু নিচু, নিম্ন চাপ, চাপটা নিম্ন, নিম্ন চাপ, আর পানির উচ্চ তাপমাত্রা, পানির উচ্চ তাপমাত্রা, আর হলো বায়ুমণ্ডলে নিম্ন চাপ। ঠিক আছে, এই মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখতে পারো, সাইক্লোন, সাইক্লোন 27°C, সাইক্লোন 27°C, সাইক্লোনের পানি তাপমাত্রা কত হয়ে যায় 27°C, কত হয় 27°C। ঠিক আছে, আচ্ছা সাইক্লোনের গতিবেগ এটাও দেখে রাখতে পারো, সাইক্লোনের গতিবেগ প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা 40 মাইলও হতে পারে। ঠিক আছে, আর সাইক্লোনকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, যেমন ভারতে সাইক্লোনকে সাইক্লোন ডাকা হয়, ভারতে সাইক্লোনকে সাইক্লোন ডাকা হয়, কিন্তু জাপানে ওই সাইক্লোনের নাম দিয়েছে টাইফুন। জাপানের রাজধানীর নাম কি টোকিও, জাপানের রাজধানীর নাম কি টোকিও, তাই এইভাবে মনে রাখবা জাপানে সাইক্লোনকে টাইফুন বলা হয়। ঠিক আছে, তারপর ফিলিপাইনে টাইফুনকে টাইফুন বা বাগিং বলা হয়, টাইফুন বা বাগিং বলা হয়, ফিলিপাইনে টাইফুন বা বাগিং বলা হয়। আর মেক্সিকোতে হারিকেন, অস্ট্রেলিয়াতে এটার নাম হবে সাইক্লোন। ঠিক আছে, অর্থাৎ ভারতে আর অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, এই দুই জায়গায় সাইক্লোন বলা হয়, আর জাপানে বলা হয় টাইফুন, আর ফিলিপাইনে টাইফুন বা বাগিও। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা এখান থেকে কিছু দেখা লাগবে এই ছকটা থেকে, এই ছকটা থেকে জাস্ট এটা দেখে রেখো, আইলা। ঠিক আছে, আইলা বা টর্নেডো সমগ্র বাংলাদেশে 2012 সালে হয়েছিল। ঠিক আছে, সমগ্র বাংলাদেশে 2012 সালে হয়েছিল, আইলা বা টর্নেডো সমগ্র বাংলাদেশে 2012 সালে হয়েছিল। এখান থেকে আর কিছু দেখা লাগবে না। এখন গ্যাসীয় অবস্থা, গ্যাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে জাস্ট পয়েন্টগুলো বেরো, আকৃতি, গ্যাসের ঘনত্ব, চাপের আয়তন, সংকোচন ইত্যাদি। এখন গ্যাসের সূত্র সময়, এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনটি মূল সূত্র রয়েছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এখন নিচেগুলো ব্যাখ্যা করা আছে, আমি ফার্স্ট একটু বলে দিই। ঠিক আছে, এগুলো সবগুলো এক জায়গায় লিখে রাখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র। আরেকটা আছে গেলুসাকের সূত্র, আরেকটা কি আছে গেলুসাকের সূত্র, আরেকটা আছে গেলুসাকের সূত্র। ঠিক আছে, এখন বয়েলের সূত্র কি কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মনে করো পালা ভাই। ঠিক আছে, বয়েল পালা ভাই। ঠিক আছে, মানে পিভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা নরমালি মনে রাখতে পারো। ঠিক আছে, তারপর চার্লস, ঠিক আছে, চার্লস কোন দুটো রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে, মনে করো চাল ভাত। ঠিক আছে, চাল ভাত, ভিটি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারপর অ্যাভোগাড্রো, মনে করো অ্যাভোগাড্রো ভাঙ ধরে, কি ধরে ভাঙ ধরে, ভি আর এন এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর গেলুসাক, ঠিক আছে, মানুষের দেখলে আমরা পিটাই। ঠিক আছে, আমরা পিটাই, অর্থাৎ পি আর টি, চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে। আচ্ছা এই সূত্রটা আমি নিজে ব্যাখ্যা করবো, জাস্ট বলে রাখলাম কোনটা কিসের সাথে সম্পর্ক স্থাপন করে, যাতে এমসিকিউ তাড়াতাড়ি দাগাতে পারো। ঠিক আছে, এভাবে মনে রাখলে তাড়াতাড়ি দাগানো যায়, নাহলে আবার খুঁজে বের করতে হয়। আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা একক থেকে আরেক একক প্রকাশ। ঠিক আছে, যেমন 1 মিটার কিউব ইকুয়াল 10 ডেসিমিটার কিউব হতে পারে, 10 কিউব লিটার হতে পারে। আবার 1 লিটার ইকুয়াল কত, 1000 ml বা 1000 সেন্টিমিটার। ঠিক আছে, এরকম ইয়ার ক্ষেত্রে আছে, নিউটনের ক্ষেত্রে আছে। ঠিক আছে, 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন, তারপর 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 1,01,325 প্যাসকেল। এগুলো পড়ছো না, এই দেখেন 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 1,01,325 প্যাসকেল। এখানে জাস্ট 2.3 ঘর আগে দশমিক আছে, জন্য 10⁻³ লাগছে। ঠিক আছে, আবার দেখেন সবগুলো একসাথে লেখা আছে। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার। ঠিক আছে, তারপর 760 মিলিমিটার, কারণ 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। ঠিক আছে, ওখান থেকে আসছে আবার 760 মিলিমিটার অফ মার্কারি বা 101.325 কিলো প্যাসকেল বা 101.325 প্যাসকেল, 10⁵ প্যাসকেল বলা হয়। ঠিক আছে, এটাকে 10⁵ প্যাসকেল বলা হয়, 10⁵ প্যাসকেল। ঠিক আছে, মানে সোজা কথায় 10⁵ প্যাসকেল। ঠিক আছে, 10⁵ প্যাসকেল বলা হয়, অথবা 760 টর বা 1 বার। ঠিক আছে, এগুলো লাগবে, 760 টর বা 1 বার। আর এসআই একক কি, এসআই একক তো নিউটন জানোই। ঠিক আছে, মানে বলের একক, আর চাপের একক হলো প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার। বলের একক হলো নিউটন। ঠিক আছে, আর চাপের একক কি প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা নিচে আসি আমরা। তারপর এই এসটিপি পদ্ধতিতে মোলার আয়তন কত, অ্যাসিটিপি পদ্ধতিতে মোলার আয়তন কত, এগুলো মনে রাখবা। এসটিপি পদ্ধতিতে মোলার আয়তন 22.4 লিটার। তারপর অ্যাসিটিপিতে বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যাসিটিপি
স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এটাতে তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড ধরা 25°C, আর তাপমাত্রা হলো 298 কেলভিন, ঠিক আছে, তাপমাত্রা 298 কেলভিন, মানে 25°C সাথে 273 যোগ করতে যাচ্ছে, ঠিক আছে, 25°C 298 কেলভিন, আর চাপ হলো 100 কিলোপ্যাসকেল, চাপ হলো 100 কিলোপ্যাসকেল, আর আয়তন এটা হলো 24.789, 24.789, এটা হলো আয়তন কত 24.789, আর এসটিপি পদ্ধতিতে কি ছিল 24.4, 24.4, এদের একটু খেয়াল দেখো, এটা কিন্তু প্রশ্ন আসছিল, ঠিক আছে, মেডিকেল ডেন্টাল দুই জায়গায় আছে। আচ্ছা নিচে আসি বয়েলের সূত্র, ঠিক আছে, বয়েলের সূত্র, বয়েল শব্দটা কিসে, বয়েল BOIL, ঠিক আছে, এভাবে নোট করো, বয়েল আমরা তাপ দিলে বয়েল হয় না কোন জিনিস, বয়েলার হলো তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে, বয়েলার হলো তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে দুইটা জিনিসের মধ্যে একটা হলো তাপমাত্রা স্থির থাকলে, ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকলে চাপ এটার আয়তনের ব্যস্তানুপাতিক, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, E সমানুপাতিক 1/v, E সমানুপাতিক 1/v, চাপ আয়তন ব্যস্তানুপাতিক, এটাই বয়েলের সূত্রটা, ঠিক আছে, E সমানুপাতিক 1/v। এখন একটা জিনিস দেখো, P সমানুপাতিক 1/v, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, PV হলো কনস্ট্যান্ট, বা PV হলো কনস্ট্যান্ট, PV ইকুয়াল কনস্ট্যান্ট, PV ইকুয়াল কনস্ট্যান্ট। এর থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2, বা এভাবে লিখতে পারি P1 ডিভাইডেড বাই P2 ইকুয়াল V2 ডিভাইডেড বাই V1, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে, P1 ডিভাইডেড P2 ইকুয়াল V2 ডিভাইডেড বাই V1, এই জিনিসটা দেখো এখানে লেখছে, এই PV ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে, আবার এই P1 V1 ইকুয়াল P2 V2, এটা দেখো মেডিকেল আসছে, ঠিক আছে, মানে P সমানুপাতিক V, এটা থেকে সবগুলো আসছে, ঠিক আছে, 1/v, P সমানুপাতিক 1/v, এটা থেকে সবগুলো আসছে। আচ্ছা লেখো যেটা তোমাদের লাগবে না, এটাকে আইসোথার্ম লেখো বলে, এতটুকু মনে রাখো, আইসোথার্ম সমষ্ণ রেখা বা আইসোথার্ম বলা হয় এই বক্ররেখাগুলোকে, অধিবৃত্ত বক্ররেখাগুলোকে সমষ্ণ রেখা বা আইসোথার্ম রেখাও বলা হয়, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট আসি, আচ্ছা ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা গ্যাসের বেলা বয়লার উচ্চ তাপমাত্রা ও কম চাপে বেশিরভাগ প্রযোজ্য, কিন্তু নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, আচ্ছা এগুলো দেখো, জাস্ট লাইন রিডিং করো, না রিডিং দাও জাস্ট। আচ্ছা এবার ম্যাথগুলো দেখি আমরা, না ম্যাথগুলো দেখি, ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবা, তুমি কি সূত্র পাইছিলা, P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2। এখন তুমি দেখবা কিসের মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, যে কোনো একটা মান অজানা থাকবে, ওটার মানে তোমার বের করতে হবে, দেখো, ঠিক আছে। আচ্ছা একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারের বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন দেওয়া আছে, আয়তন 410 ml আছে, অর্থাৎ V1 এর মান দেওয়া আছে, আমার V1 এর মান দেওয়া আছে, তারপর দেখো দহনের পূর্বে মিশ্রণ থেকে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ P1 1 অ্যাটমসফিয়ার চাপ থেকে, ঠিক আছে, P1 1 অ্যাটমসফিয়ার, যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবা, P1 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হলো, 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হলো, P2 হলো 9.5 অ্যাটমসফিয়ার, P2 হলো 9.5 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। বললো তখন মিশ্রণটির আয়তন কত, আমার আয়তন কত ml, ঠিক আছে, আমার V2 জানতে চাইছে, নরমাল P1 V1 ইকুয়াল P2 V2, ঠিক আছে, আমরা শুধু V2 জানতে চাই, আমি V2 কে লিখতে পারি P1 V1 ডিভাইডেড বাই P2, এখন যা মান আছে সবকিছু বসাও, P1 এর মান কত পাইছো 1, এই যে 1 বসাইলাম, 1 ইনটু, তারপর V1 এর মান কত আছে, V1 410, ঠিক আছে, 410, তারপর এটার মান কত আছে 9.5, এটা 9.5 টা করতে কষ্ট, এর জন্য এটাকে 10 ধরে নিবা, ঠিক আছে, 10 দিলে কত আসে 41, তার মানে 41 এর কাছাকাছি একটা মান, যেটা এটা কম ধরছিলাম আসলে এটা বেশি আসার কথা, ঠিক আছে, 41 থেকে একটু বেশি আসবে, 41 থেকে একটু বেশি আসবে, দেখো 43.16, এইভাবে এই ম্যাথগুলো করে ফেলবা, সবগুলো একই টাইপের, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট আসি, আচ্ছা এখানে আরেকটা জিনিস দিছে, সেটা হলো P1, আচ্ছা P1 ডিভাইডেড বাই P2 ইকুয়াল D1 ডিভাইডেড বাই D2, ঠিক আছে, D হলো ঘনমাত্রা, D কি ঘনমাত্রা, এটা কিভাবে আসছে দেখো, এই P1 ডিভাইডেড বাই P2, এটা কি ছিল, এটা ছিল V2 ডিভাইডেড বাই V1, জাস্ট বলে সূত্র, ঠিক আছে। এখন দেখো আয়তন এটা হলো ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, আয়তন কি ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, ওই প্রশ্ন না, ρ ইকুয়াল m/v, রোধ হলো ঘনমাত্রা বোঝাইছে, আর এখানে হলো ডিটা ঘনমাত্রা বোঝাইছে, ঠিক আছে, এখানে আমি ডি লিখতে পারি, ঠিক আছে, ডিটা যদি ঘনমাত্রা বোঝায় ডেনসিটি, তাহলে ডিও লিখতে পারি, ডি ইজ ইকুয়াল m/v, তাহলে ডি আর ভি হলো একেবারে ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/d আমি বলতে পারি, ঠিক আছে। এখন দেখো তাই এইখান থেকে আমরা পাই V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল D1 ডিভাইডেড বাই D2, ঠিক আছে। এটা যদি কোনো গুণ করি তারপর ওইভাবে লিখি, মানে বয়েলের ক্ষেত্রে যেভাবে করলাম, সেক্ষেত্রে আমি লিখতে পারি P1 ডিভাইডেড বাই P2, আর V2 ডিভাইডেড V1 এর মান D1 ডিভাইডেড বাই D2, ওইটা ঠিক আসছে এখানে, দেখছো এই সেম। আচ্ছা নেক্সট আসি, আচ্ছা এবার চার্লসের সূত্র হলো চাপ স্থির, চার্লসের সূত্রে কি স্থির, চাপ স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির। এখন চাপ যদি স্থির থাকে, চার্লসের সূত্র বলছে, তাহলে আয়তন হবে তাপমাত্রা সমানুপাতিক, আয়তনটা কি হবে তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T,
ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, বা ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট লিখতে পারি আমরা আগের মতো, ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, বা এখান থেকে লিখতে পারি v1 ডিভাইড বাই t1 ইকুয়াল v2 ডিভাইড বাই t2 লিখতে পারি না, v1 ডিভাইড বাই t1 ইকুয়াল v2 ডিভাইড বাই t2, বা এখান থেকে আমি নেই v1 ডিভাইড বাই v2 ইকুয়াল t1 ডিভাইড বাই t2, অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে। এটা মনে রাখো v সমানুপাতিক t, v সমানুপাতিক t, ঠিক আছে। v1 ডিভাইড বাই t1 ইকুয়াল v2 ডিভাইড বাই t2, ম্যাথমেটিক্স যেটা লাগে এটাই, এখান থেকে এটা মনে রাখো। আর চার্জ যেটা বলছো, ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে, ঠিক আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা থাকে ওটা 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, 1/273 অংশ যখন বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এগুলো চার্জ বলছো, ঠিক আছে। কিন্তু চার্জ এর ব্যাপারটা লাগবে না, এইভাবে রাখো v সমানুপাতিক t, এটা চার্জ সূত্র, এটা মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই এখান থেকে। আচ্ছা নেক্সট আসি, পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা হলো 0 কে, পরম শূন্য তাপমাত্রা কি 0 কে, 0 কে বা -273.15 ডিগ্রি সেলসিয়াস, -0 কে বা -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলতেছে আমরা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এটা দেখো মেডিকেল আসছিল, পরম শূন্য তাপমাত্রা কত, 0 কে, 0 কে, এভাবে মনে রাখবো, ওকে ওকে, পরম শূন্য তাপমাত্রা ওকে, যদি প্রবলেম হয় মনে রাখতে ওকে, ঠিক আছে ওকে। আর সেলসিয়াস নিতে কি করতে হয়, 273.15 বিয়োগ করতে হয় না সেলসিয়াস নিতে হলে, 273.15 ডিগ্রি সেলসিয়াস, ওই সেলসিয়াস থেকে কেলভিনের রূপান্তর সূত্রটা। আচ্ছা চার্জ সূত্র পড়ছি এগুলা। আচ্ছা এখান থেকে জাস্ট ম্যাথ করি, ঠিক আছে। আমার হলো যে যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো লিখে ফেলো তুমি। আমি একটা সূত্র জানি v1 ডিভাইড বাই t1 ইকুয়াল v2 ডিভাইড বাই t2, ঠিক আছে, আমি এই সূত্র দিয়ে করব জানি। এখন দেখো কি দেওয়া আছে, গ্যাসের তাপমাত্রা কি দেওয়া আছে, তাপমাত্রা, তাপমাত্রা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে দিলে কি করতে হবে 273 যোগ করতে হবে, 273 যোগ করতে হবে, 27 সাথে আমি 273 যোগ করব, 27 যোগ 273, ঠিক আছে, হবে কত 300, 300 কেলভিন, 300 কেলভিন। এর আমার কি এর মান দেওয়া আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস, ঠিক আছে, গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস, T1 এর মান দেওয়া আছে, আমার T1 এর মান দেওয়া আছে 906 ml আয়তন দখল করে, আমার V1 এর মান দেওয়া আছে, T1 V1 এর মান আমার দেওয়া আছে, ঠিক আছে। এর বলছে তাপমাত্রা কত হলো, আমার T2 চাইছে, আমার কি চাইছে T2 চাইছে, T2 চাইছে, তাপমাত্রা কত হলো, গ্যাসের আয়তন 500 ml হবে, আমার V2 দেওয়া আছে, ঠিক আছে, আমার V2 দেওয়া আছে, আমার T2 বের করতে হবে, জাস্ট মান বসে দিবা, T1 ডিভাইড T2, এই দেখো আমি এখানে T2 ইকুয়াল কি লিখতে পারি, T2 আমি ডাইরেক্ট লিখলাম V2 into T1, V2 into T1, V2 into T1, জাস্ট কোন গুণ করছি, V2 into T1 ডিভাইড বাই V1, ডিভাইড বাই V1, V2 into T1 ডিভাইড বাই V1, T2 ইকুয়াল V2 into T1 ডিভাইড বাই V1, ঠিক আছে। এখন আসি V2 কত দাও আমাদের 500 ml, ঠিক আছে, জাস্ট মান বসাবো এখন, জাস্ট এখন মান বসাবো, V2 এর মান কত আছে 500 ml, 500 ml লিখলাম, 500 ml, ঠিক আছে, লিখলাম 500 ml, V2 এর মান আছে 500 ml। আর আসি T1, T1 এর মান কত আছে 300, 300 কে, এটা খেয়াল রাখো সেলসিয়াস কেলভিন নিতে হবে কিন্তু, এসআই একক নিতে হবে, এসআই একক কি কেলভিন, তাপমাত্রা এসআই একক কেলভিন, ঠিক আছে, কেলভিন নিয়ে কাজ করতে হবে সবকিছু। আচ্ছা গেল 500 ml আর হলো 300 কে, ঠিক আছে, 500 ml আর হলো 300 কে, আর কি আছে V1, V1 এর মান কোনটা 906 ml, ঠিক আছে, 906 ml, 906 ml। এখন 906 ml তুমি 900 ধরো, ঠিক আছে, 900 ধরে কাজ করবা, কারণ ক্যালকুলেশন এইভাবে করতে হবে, 900 ml ধরে কাজ করো। এখন 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, এখন 3টা 500 রে ই করবা, ঠিক আছে, 3টা 500 কত কত হবে দেখো, 3টা যদি আমি 500 রে কাটি, 5 রে কাটবা ফার্স্টে, 3 অক্ষে 3, এতে 3টা 5 রে ভাগ করো, 3টা 5 রে ভাগ করো, 3 অক্ষে 3 থাকে 2, একটা শূন্য দশমিকের জন্য একটা শূন্য দিলাম, ঠিক আছে, 3 18 অর্থাৎ 1.6 সামথিং, ঠিক আছে, 1.6, আর এটা আমি 5 ধরছিলাম, 5 আর দুটা শূন্যের জন্য এখানে 10 স্কয়ার দিলাম, ঠিক আছে। এখন 10 স্কয়ার যদি 1.6 এর গুণ করে প্রায় 160 এর কাছাকাছি একটা মান, 160 এর কাছাকাছি একটা মান, 165.56, ঠিক আছে, বুঝতে পারছো, 160 এর কাছাকাছি একটা মান 165.56 পেলাম। এখন কেলভিনটাকে জাস্ট সেলসিয়াসে প্রকাশ করছে, সেলসিয়াসে কিভাবে প্রকাশ করছে 273 বিয়োগ দেয়া, 273 বিয়োগ দিলে সেলসিয়াসে আসে পড়বে আবার, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সটে যাই, এটা হলো আবার ঘনত্বের সাথে প্রকাশ করছে, ঘনত্বের অনুযায়ী প্রকাশ করছে, ঘনত্ব অনুযায়ী প্রকাশ করছে, ঠিক আছে। আমরা কি পাইছিলাম V1 ডিভাইড বাই V2 ইকুয়াল T1 ডিভাইড বাই T2, এরকম পাইছিলাম না T2। এখন V1 হলো D এর ব্যস্তানুপাতিক, এখন যদি আমি V1 আর V2 কাইটা D1 আর D2 বসে কি হবে, যেহেতু V D এর ব্যস্তানুপাতিক এখানে বসবে D2 ডিভাইড বাই D1, D2 ডিভাইড বাই D1, ঠিক আছে, বা এখান থেকে আসতে পারে যে T1 into D1, T1 into D1 ইকুয়াল T2 into D2, T2 into D2, ঠিক আছে, এটাই, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা গেলুসাকের সূত্র, ঠিক আছে, গেলুসাকের সূত্রকে গেলুসাক এম নটের সূত্র বলা হয়, গেলুসাক এম নটের সূত্র, গেলুসাকের সূত্রটাকে গেলুসাক এম নটের সূত্র বলা হয়, গেলুসাক এম নটের সূত্র, কারণ এম নট এই সম্পর্কে একটা সূত্র দিয়েছিল, গেলুসাক কি করছে চাপ আর তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, চাপ আর তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, যখন হলো ই স্থির, আয়তন স্থির, আয়তন স্থির থাকলে গেলুসাক বলছে চাপটা আয়তনের সমানুপাতিক, সরি আয়তন স্থির থাকলে বলছে চাপটা তাপমাত্রা সমানুপাতিক, আয়তন স্থির থাকলে চাপটা তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ P সমানুপাতিক T, T সমানুপাতিক T। এখন আগের মতো এখান থেকে আমি আসতে পারি P1 ডিভাইড বাই T1 ইকুয়াল P2 ডিভাইড বাই T2, P2 ডিভাইড বাই T2, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা দেখো, এটা বলছে আইসোকোরিক লেখা, আইসোকোরিক লেখা, কারণ আইসোকোর মানে হলো সম আয়তনিক, কারণ এখানে সম আয়তনিক লেখো, কারণ এখানে আয়তনটা হলো সেম থাকে, ঠিক আছে। এই জন্য গেলুসাকের সূত্রটাকে আইসোকোরিক বা সম আয়তনিক লেখাও বলা হয়, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো। আচ্ছা এগুলাই আমরা নিচে চলে যাই। এখান থেকে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রো কি বলছিলাম, অ্যাভোগাড্রো ভান ধরে, অর্থাৎ ভি ও এন এর মাঝে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। অ্যাভোগাড্রো বলছে যদি মোল সংখ্যা বাড়ে, ঠিক আছে, মোল সংখ্যা বাড়লে আয়তনটা বাড়বে, অর্থাৎ এন সমানুপাতিক ভি, মোল সংখ্যা বাড়লে আয়তনটা বাড়বে, মোল সংখ্যা বাড়লে আয়তনটা বাড়বে, মোল সংখ্যা যত বেশি হবে আয়তনটা তত বেশি হবে। এখান থেকে আমরা লিখতে পারি একইভাবে V1 ডিভাইড বাই N1 ইকুয়াল V2 ডিভাইড বাই N2, V2 ডিভাইড বাই N2, ঠিক আছে। এই জাস্ট এরপর তোমার কেউ যদি হবে V1 এর মান দেওয়া থাকবে, N1 এর মান দেওয়া থাকবে, V2 এর মান দেওয়া থাকবে, যে কোনো একটা মান দেওয়া থাকবে না, ওটা আমার বের করতে হবে, ঠিক আছে। এই সোজা ম্যাথ পারবা। আচ্ছা এক মোল পরমাণু, ঠিক আছে, এটা তো জানোই। এক মোল পরমাণুতে কত পরমাণু থাকে? 6.023 × 10⁻23। এক মোল মানে 6.023 × 10⁻23 এই মানটা, ঠিক আছে, এই মানটা। তারপর দেখো, এই যে মেডিকেল আসছিল তো, এটা করে দিই, ঠিক আছে। আসলে যখন করে দিই 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে, আমি এটা সবসময় সূত্রটা করতে করি, সাজেস্ট করি, ঠিক আছে। ঐকিক নিয়ম করতে পারে, কিন্তু সূত্রটা করলে সোজা হয়, ঠিক আছে। দেখো এই সূত্র হলো এই যে, আচ্ছা আমি সূত্রগুলো আবার লিখি একবার। এই n = W/m, W/m, W হলো ভর সংখ্যা আর m হলো আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তারপর V/22.4, V হলো ওটার আয়তন, ওই গ্যাসটার আয়তন, আর 22.4 হলো এক মোল গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। আর অথবা আরেকটা সূত্র আছে n / 6.023 × 10⁻23, 6.023 × 10⁻23, ঠিক আছে। এই সূত্রে সবগুলো ম্যাথ হয় এই টাইপের। এখন এখানে তোমার একটা সহজ টাইপ দিয়েছে, দেখো যদি 32 গ্রাম আমরা জানি এতটা থাকে, 16 গ্রাম ঐকিক নিয়মে সহজে বের করতে পারবো। কিন্তু এখানে যদি একটা অড মান দেওয়া দেয়, ঠিক আছে, অন্যরকম মান দেওয়া দেয়, তখন কিন্তু সূত্র ছাড়া ঐকিক নিয়মে করতে গেলে কঠিন হয়ে যায়। তো সবগুলো চেষ্টা করবে সূত্রটা করতে, ঠিক আছে। এখন আমরা কি বলছে দেখো, 16 গ্রাম কিসের মান? W এর মান। 16 গ্রাম W এর মান দেওয়া আছে, W = 16 গ্রাম। কয়টি অণু আছে? আমরা n এর মান বের করতে বলছে, তাই W এর মান দেওয়া আছে আর আমরা বের করতে বলছি n এর মান, ঠিক আছে। তো আমরা এই দুটো নিয়ে কাজ করব। আমরা লিখতে পারি W/m is equal n/6.023 × 10⁻23 × 10⁻23। আমার n এর মান বের করতে হবে, ঠিক আছে। বা n = কি লিখতে পারি, W × 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই m। এখন W এর মান কত দাও দেখো, 16 গ্রাম, ঠিক আছে। W এর মান হলো 16 গ্রাম। আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হলো 32, অক্সিজেনের ভর আণবিক ভর 32 গ্রাম ইনটু 6.023 × 10⁻23 এখন 16 দুগুণে কত? 32, 16 দুগুণে 32। আবার 2 দিয়ে 6 কাটি 3, এটা 6 দিয়ে কাটি, ঠিক আছে। 6.023 ধরার দরকার নাই, 6.023 দরকার নাই। 2 দিয়ে 6 কাটি 3 দুগুণে 6, বা আমি বলতে পারি 3 × 10⁻23, ঠিক আছে, 3 × 10⁻23। এইভাবে সূত্রটা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। সূত্রটা করার চেষ্টা করো, এই 3 × 10⁻23, ঠিক আছে। চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েলের সূত্র আমরা কি পাইছিলাম, ঠিক আছে, বয়েলের সূত্র আমরা কি পাইছিলাম, P = 1/v, যখন তাপমাত্রা, টেম্পারেচার আর হলো n টা স্থির, মোল সংখ্যা কিন্তু স্থির ছিল, টেম্পারেচার আর n টা স্থির, বয়েলের সূত্র, ঠিক আছে। আবার মানে টেম্পারেচার মনে রাখো, n টা সব জায়গায় স্থির, চার্লসের সূত্রের ক্ষেত্রে n টা স্থির, ঠিক আছে। আবার চার্লসের সূত্রের ক্ষেত্রে কি সূত্র পাইছিলাম, V = T, ঠিক আছে। এক্ষেত্রে ছিল চাপ P আর n টা স্থির, ঠিক আছে। এখন এটা সমন্বয় সূত্র হলো V1 / T1 = P2 / T2, ঠিক আছে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র P1 V1 / T1, P2 V2 / T2, ঠিক আছে। এটা P1 V1 / T1 = P2 V2 / T2, এই সূত্রটা। আচ্ছা এগুলো লাগবে না, আমরা নিচে চলে যাই। আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণটা কি তো জানোই সবাই, ঠিক আছে। আদর্শ গ্যাসের সমীকরণটা কি? PV = nRT। এখন আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন আর এর বিভিন্ন মান আছে, বিভিন্ন এককে বিভিন্ন মান আছে, আর এর মানগুলো এখন আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা নিচে মনে আছে এই যে গ্যাসের ধ্রুবক আর এর মান, এখন একটা ছকে দেওয়া আছে, ছকটা পড়বে ডাইরেক্ট, এই যে একটা হলো এসআই এককে, ঠিক আছে। এসআই এককে আর এর মান কত? এসআই এককে আর এর মান 8.314 জুল পার মোল ইনভার্সন ইনটু কে ইনভার্সন, এককটা অনেক ইম্পর্টেন্ট, 8.314 জুল পার মোল ইনভার্সন ইনটু কে ইনভার্সন, ঠিক আছে। আবার লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্সন ইনটু কে ইনভার্সন, 0.082 লিটার অ্যাটমসফিয়ার ইনভার্সন মোল ইনভার্সন আর কে ইনভার্সন, ঠিক আছে। তারপর সিজিএসটা দেখতে পারো না দেখতে পারো, ঠিক আছে। আর ক্যালোরি একক, ঠিক আছে, ক্যালোরি এককটা মনে রাখো, এটা খাদ্য বস্তুর
ফুড ভ্যালু গণনায় ব্যবহৃত হয়, খাদ্যবস্তুর ফুড ভ্যালু গণনায় ব্যবহৃত হয়। ক্যালোরি পরিমাণ 1.987 ক্যালোরি মোল, মোল ইনভার্স 1 কে ইনভার্স 1, ঠিক আছে। আর বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান ধ্রুবকটা কি, আমরা আর এর মানকে যদি Na অর্থাৎ 6.0 আমরা 1 মোলে যতটুকু থাকে, 1 মোল যতটুকু থাকে, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা যদি আর কে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কে এর মান পেতে পারি, বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবক এই দেখো k = r/na, r/na, n এর মান কি, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, 6.023 × 10⁻23, 6.023 × 10⁻23, এটা অ্যাভোগাড্রো সংখ্যা, এটা ভাগ করলে আমরা পাই 1.38, এটা মুখস্থ করে ফেলা। বোলসম্যান ধ্রুবকের মান 1.38 × 10⁻23 জুল পার k ইনভার্স 1 × মলিকুল ইনভার্স 1, জুল পার k ইনভার্স 1 × মলিকুল ইনভার্স 1, ঠিক আছে। এটা লাগবে না, বাদ দাও। এরপর আমরা ব্যাপন হারে চলে যাবো, ঠিক আছে। নেক্সট আসি, আচ্ছা এই ম্যাথগুলো করো, ঠিক আছে। এত চাপ, এটার ঘনত্ব কত, ওই d = pm/RT, এই সূত্রটা d = pm/RT, d = pm/RT, এই সূত্রে মান বসাই দিবা, এই সূত্রটা মান বসাই দিবা জাস্ট। এই ম্যাথগুলো করো, ঠিক আছে, ম্যাথগুলো করো। আমরা নেক্সট যাই। আচ্ছা, গ্যাসের আংশিক চাপ ও ডালটনের সূত্র। গ্যাসের আংশিক চাপটা কি, ধরো দুই তিনটা গ্যাস একসাথে মিশ্রণ অবস্থায় আছে, দুই তিনটা গ্যাস একসাথে মিশ্রণ অবস্থায় আছে। ধরো একটা পাত্র নিলাম আমি, ঠিক আছে, একটা পাত্র নিলাম, এই পাত্রে এ গ্যাস এ বি সি, ঠিক আছে, এই গ্যাসগুলো মিশ্রিত অবস্থায় আছে, এ বি সি, এই গ্যাসগুলো মিশ্রিত অবস্থায় আছে। এখন এরা বিভিন্ন চাপ দেবে, ধরলাম এই পুরাটা চাপ দিতেছে পি, ঠিক আছে, এ বি সি গ্যাসের মিশ্রণটা চাপ দিতেছে পি। এখন আমি আয়তনটা সেম রাখলাম, আয়তনটা সেম রাখলাম, এই পাত্রের আয়তনটা সেম রাখলাম, ঠিক আছে, পাত্রের আয়তনটা আমি সেম রাখলাম। এখন আমি শুধু এ গ্যাসটা রাখলাম, শুধু এ গ্যাসটা রাখলাম, এ গ্যাসটা রাখলাম। এখন এই গ্যাসটা যে চাপ দিবে, আয়তন সেম রেখে যদি আমি শুধু এই গ্যাসটা রাখি, এখন এই গ্যাসের যে চাপ দিবে, এই গ্যাসের চাপটা বলতেছে আমরা আংশিক চাপ, এই গ্যাসের আংশিক চাপ আমরা বলছি পিএ, ঠিক আছে, পিএ। আবার একইভাবে বি গ্যাসটাকে যদি শুধু রাখি, বি গ্যাসটা ওই আয়তনে যে চাপ দেবে সেটা বলছি বি এর আংশিক চাপ। আবার সি গ্যাসটাকে যদি রাখি, সি গ্যাসটা ওই আয়তনে যে চাপ দেবে সেটা বলছি আমরা সি এর আংশিক চাপ, পিএ পিবি পিসি, ঠিক আছে, পিএ পিবি পিসি। তাহলে যে টোটাল চাপটা, এই টোটাল চাপটা, ঠিক আছে, টোটাল চাপটা পি টোটাল, এটা হবে পিএ পিবি পিসি এর সমান, পিএ প্লাস পিবি অর্থাৎ এ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ প্লাস সি এর আংশিক চাপ, এটাই, ঠিক আছে, এটা ডালটনের আংশিক চাপের সূত্র। আচ্ছা, ডালটনের আংশিক চাপের সূত্রের ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে, এটা তো আংশিক চাপ দেখলাম, আংশিক চাপটা কিভাবে হয়, ঠিক আছে। ডালটনের আংশিক চাপের সূত্রের ক্ষেত্রে আরেকটা যেটা লাগবে সেটা ধরো তিনটা পাত্র আছে, ঠিক আছে, এই একটা পাত্র, এই একটা পাত্র, এই একটা পাত্র, ঠিক আছে, এটা ধরো কানেক্টেড আছে, ঠিক আছে, এটা কানেক্টেড আছে, মাঝখানে আছে কর্ক, মানে আটকানো আছে, সে কানেক্টেড আছে। এখন এটা এ গ্যাস আছে, এটা বি গ্যাস আছে, এটা সি গ্যাস আছে, ঠিক আছে, সি গ্যাস আছে। এখন এটার ধরো পিএ, এটা আংশিক চাপ, ঠিক আছে, এটা পিবি, এটা ধরো পিসি। এখন এটা অনুযায়ী যখন এই কর্কটা খুলে দেওয়া হবে, ঠিক আছে, তখন টোটাল যে চাপ, টোটাল চাপ আর টোটাল আয়তন, এটা হবে পিএ পিবি, সরি, টোটাল আয়তন আর চাপের গুণফল হবে পিএ ভি, পিএ ভিএ, ঠিক আছে, পিএ ভিএ প্লাস পিবি ভিসি, পিবি ভিবি, আচ্ছা এটা ভি, পিবি ভিবি প্লাস পিসি ভিসি, ঠিক আছে, এটা সমান, এটাই, আর কিছু না এখান থেকে। আচ্ছা নিচে আসি, এটা ওইটাই নাইট্রোজেনের আংশিক চাপ, ঠিক আছে, 78.09 হয়, 78.09 হয়, ওটা মূল সংখ্যা দ্বারা প্রকাশ করছে। নেক্সট আসি, এখান থেকে কিছু লাগবে না, এখান থেকে না, এখান থেকে কিছু পড়ার দরকার নেই। আচ্ছা নিচে আসি আমরা, এখান থেকে কিছু পড়া লাগবে না, ঠিক আছে। এরপর কি আছে, গ্রাহামের সূত্র, গ্রাহামের গ্যাসের ব্যাপন সূত্র, ব্যাপন আর অনুব্যাপন, ঠিক আছে, ব্যাপনের সংজ্ঞা এটা তো একবার রিডিং দিতে পারো। ব্যাপনের সংজ্ঞা কি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলছি ব্যাপন। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কঠিন তরল ও বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি ব্যাপন, ঠিক আছে, প্রক্রিয়াটাকে আমরা বলছি ব্যাপন। এখন ব্যাপনের হার, ঠিক আছে, ব্যাপনের হারের সূত্রটা ইম্পর্টেন্ট, ব্যাপনের হারের সূত্র, ব্যাপনের হারকে বলা হয় আর্দা, ঠিক আছে, ব্যাপনের হারকে বলা হয় আর্দা। এখন ব্যাপনের হার, ঠিক আছে, এটা হলো তোমার আণবিক ভরের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার এটা হলো আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, বা r1 ডিভাইড বাই r2 ইকুয়াল 1/√m1, √m1 ডিভাইড বাই √m2, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। আবার এই m এর পরিবর্তে যদি আমরা d বসাই সেক্ষেত্রে আমরা বসাতে পারবো r1 ডিভাইড বাই r2, d হলো ঘনত্ব, ঠিক আছে, r1 ডিভাইড বাই r2 ইজ ইকুয়াল √d1 ডিভাইড বাই d2, √d1 d2 ডিভাইড বাই d1, ঠিক আছে, d2 ডিভাইড বাই d1, এটা লিখতে পারি।
আবার ধরো গ্যাসের এটা হলো ব্যাপনের হার। ব্যাপনের হার কি মানে হলো প্রতি সেকেন্ডে কতটুকু আয়তন বেড়ে যেতেছে, ঠিক আছে। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি আর ইজ ইকুয়াল x1 ডিভাইড বাই t1, x1 ডিভাইড বাই t1, ঠিক আছে, বা x ডিভাইডেড বাই t। আর ইজ ইকুয়াল লিখতে পারি আমরা x ডিভাইডেড বাই t, x ডিভাইডেড বাই t লিখতে পারি আমরা x ডিভাইডেড বাই t, x ডিভাইডেড বাই t। এটা ধরো আমরা r1 ইকুয়াল x1 ডিভাইডেড বাই t1, x মানে কতটুকু আয়তন বের হইতেছে, ঠিক আছে, কতটুকু আয়তন বের হইতেছে x1 ডিভাইডেড t1, আবার r2 ইকুয়াল x2 ডিভাইডেড বাই t2, x2 ডিভাইডেড বাই t2, ঠিক আছে। মানে একক সময়ে কতটুকু গ্যাসের আয়তন বের হইতেছে, একক সময়ে কতটুকু গ্যাসের আয়তন বের হইতেছে ওটাকে আমরা ব্যাপন বলতে পারি, ঠিক আছে। এখন এই x টা যদি সমান হয়, ধরো প্রতি সেকেন্ডে ধরো গ্যাসের আয়তনটা সেম বেরোচ্ছে, এই ক্ষেত্রেও সেম বেরোচ্ছে, r1 এর ক্ষেত্রেও গ্যাসটা সেম বেরোচ্ছে, r2 এর ক্ষেত্রেও গ্যাসটা সেম বেরোচ্ছে, ঠিক আছে। তখন আমরা একটা জিনিস লিখতে পারি না r1 ডিভাইড বাই r2 ইকুয়াল t1 ডিভাইড বাই t2, যেহেতু x এ কাটা যাবে গা, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম এখান থেকে, ঠিক আছে। একটা এটা, একটা এটা, আর একটা হলো এটা। এটা হলো এখন আরেকটা জিনিস বলি, এটা হলো চাপ সেম হলে, দুটা পাত্রে যদি চাপ সেম থাকে, দুটা পাত্রে যদি চাপ সেম থাকে তাহলে r1 ডিভাইড r2 সূত্র ব্যবহার করি। এখন যদি চাপ ভিন্ন থাকে, ধরো একটা পাত্রে pa চাপ, আরেকটা পাত্রে হলো pb চাপ, আরেকটা পাত্রে হলো pb চাপ। এখন যদি ব্যাপন হারের সূত্র আমরা অ্যাপ্লাই করি, এখন যদি আমরা ব্যাপন হারের সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হবে দেখো r1 ডিভাইড বাই r2, r1 ডিভাইড বাই r2 ইকুয়াল pa ডিভাইড বাই pv, pa ডিভাইড বাই pv, pa ডিভাইড বাই pv ইনটু আগের যে সূত্রটা √ m2 ডিভাইড বাই m1, √ m2 ডিভাইড বাই m1। এটা হলো চাপ সেম ধরছি, pa আর pv এই দুটো চাপ যদি সেম হয় তাহলে দুটো কাটাকাটি জায়গা, ঠিক আছে। এই সূত্রগুলো হলো সেই ক্ষেত্রে। আর দুটো পাত্রে যদি চাপ সেম না হয় সেক্ষেত্রে ব্যাপন হারের সূত্র হলো এটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। নিঃসরণ বা অনুব্যাপন, ঠিক আছে, নিঃসরণ বা অনুব্যাপন, নিঃসরণ বা অনুব্যাপন এটা হলো শুধু গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। উচ্চ মানে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, ঠিক আছে, সজোরে কোনো গ্যাসের বেরিয়ে আসা বলতেছে না নিঃসরণ, ঠিক আছে। নিঃসরণ শুধু গ্যাসের ক্ষেত্রে, আর ব্যাপন ছিল কঠিন তরল বায়ু সবার ক্ষেত্রে, সজোরে একমুখী, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এটা শুধু গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের সজোরে একমুখী বেরিয়ে আসার প্রক্রিয়া আমরা বলতেছি অনুব্যাপন বা নিঃসরণ, ঠিক আছে। আচ্ছা, ব্যাপন আর নিঃসরণের কিছু পার্থক্য দিছে। এটা উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কঠিন তরল গ্যাস তিনটাই, আর এটা শুধু গ্যাসের অনুসম, এটা শুধু কি গ্যাসের অনুসম। এখান থেকে কিছু পড়া লাগবে না বেশি কিছু, জাস্ট একবার রিডিং দিব পুরোটা। এই যে আমি যেগুলো পড়ালাম, ঠিক আছে, r1 ডিভাইড বাই r2 ওই সূত্রগুলি এখান থেকে ম্যাথও আসে, ঠিক আছে, এখান থেকে ম্যাথও আসে। এই যে r1 ডিভাইড বাই r2 d2 ডিভাইড বাই d1 √ m2 ডিভাইড বাই m, এখান থেকে ম্যাথও আসে, ঠিক আছে। ভালো করে এটা সূত্রগুলো কিন্তু উপরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আর এই যে ব্যাপন হার, দেখো ব্যাপন হার কি কি জিনিসের উপর নির্ভর করে, একটা হলো ঘনত্ব, ঠিক আছে, মোলার ঘনত্ব বা মোলার ভর, ঠিক আছে, এগুলাই গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা ও চাপ, আর একটা হলো অনুব্যাপন বা সূক্ষ্ম ছিদ্রের আকার। এখন ছিদ্রের আকার বা ইয়ের উপর নির্ভর করবে, ছিদ্রের আকার যদি বড় হয় তাহলে গ্যাসটা কি বেশি বেড়ে যাবে না। আর তাপমাত্রা ও চাপ, এখন চাপ যদি আমরা বেশি রাখি, ঠিক আছে, তাহলে গ্যাসটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। চাপ যদি বেশি রাখি, কারণ ধরো একটা পাত্র আছে, ঠিক আছে, এই ধরো একটা পাত্র আছে, একটা যে কোনো পাত্র আছে, ঠিক আছে, এটার মধ্যে আমি একটা ছিদ্র রাখলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে আমি যদি জোরে চাপ দেই তাহলে এখানে গ্যাসটা তাড়াতাড়ি বেরোবে না, এটাই চাপ যদি বেশি হয় তাহলে গ্যাসের ব্যাপন হার বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইউরেনিয়ামের আইসোটোপ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো মেডিকেল প্রশ্ন আসছিল, প্রকৃতি ইউরেনিয়ামের আইসোটোপ 200, ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238, ঠিক আছে। এখন ইউরেনিয়াম 235 এটা কম আছে, দেখো 0.7%, এখানে এটাই মনে রাখতে পারো। দেখো ইউরেনিয়াম 235, ঠিক আছে, এটা প্রথম সংখ্যা 2 আর শেষের সংখ্যা 5, ঠিক আছে, 5 আর 2 7, 0.7%, এভাবে মনে রাখতে পারো। ইউরেনিয়াম 235 এটা শতকরা পরিমাণ 0.7%, তাই ইউরেনিয়াম 238 কত হবে, ইউরেনিয়াম 238 কত হবে, 100 থেকে এটা বিয়োগ করো 99.3%। এখন আসি যেটা ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনটা নিউক্লিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তোমরা যেটা মনে রাখো, যেটা কম থাকে ওই জিনিস আমাদের বেশি ভালো লাগে, যেটা কম থাকে মানে যে কোনো জিনিস যদি বেশি থাকে ওটার আমরা মূল্য বুঝি না, ঠিক আছে। তেমন এই যে ইউরেনিয়াম 238, ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি থাকে, তাই এটা আমার বেশি কাজে ব্যবহার হয় না। ইউরেনিয়াম 235 এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ব্যবহৃত, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এই ব্যাপন হার গেলে লাগবে না, এখান থেকে জাস্ট ম্যাথগুলো দেখতে পারো, ঠিক আছে। ছোট ম্যাথ পেলে গুলো করবা, বড় অনেক থাকলে ওগুলো করার দরকার নেই। আচ্ছা, আমরা নেক্সট আসি। এগুলো কিছু দরকার নেই। আচ্ছা, গ্যাসের আণবিক গতিতত্ত্ব, ঠিক আছে, এখানে জাস্ট হেডলাইন গুলো পড়ে, গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো, ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো মানে গ্যাসের গঠন, গ্যাসের অনুসরণ, আয়তন, এগুলো জাস্ট রিডিং পুরো। আন্তঃআণবিক সংঘর্ষ, তারপর প্রকৃতি, গ্যাসের চাপ, গ্যাসের অনুর গতিশক্তি, গ্যাসের অনুর গতিশক্তির ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখো। এই সূত্রটা P = 1/3 mnc স্কয়ার, P = 1/3 mnc স্কয়ার, ঠিক আছে, সূত্রটা খেয়াল রাখো। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। আর সংঘর্ষ, ঠিক আছে, সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করে, সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করে, আণবিক সংঘর্ষ, ঠিক আছে, সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করে, যে সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করে, সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করে, এটা খেয়াল রাখো, ঠিক আছে। এটা আসতে পারে নিজে কোনটা দ্বারা সংঘর্ষ ব্যাস প্রকাশ করে, এইভাবে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ আর অন্যান্য গতিবেগ, বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে, এটা হলো সিআরএমএস বা নরমাল সিআরএমএস, ঠিক আছে, রুট মিন ভেলোসিটি। আচ্ছা, নিচে আসি বর্গমূল গড় বর্গবেগ অথবা গড়বেগ।
এখন সি এর সূত্রটা ইম্পর্টেন্ট। এটা হলো সি আর এম এস, বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে, বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে। ওটা হলো √3RT ডিভাইড বাই m, √3RT ডিভাইড বাই m, √3RT ডিভাইড বাই m, √3RT ডিভাইড বাই m, ঠিক আছে। এখানে খেয়াল রেখো, ঠিক আছে, √3RT ডিভাইড বাই m, এখানে r এর মান দেখাবে, t এর মান দেখাবে, m এর মান দেখাবে। m এর মানটা কিন্তু কেজিতে নিতে হবে, এখানে m এর মানটা কি কেজিতে নিতে হবে, m এর মানটা কি কেজিতে নিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ম্যাথ মিলবে না, ঠিক আছে। আচ্ছা, আর গড় বেগ সিআরএমএস, অর্থাৎ বর্গমূল গড় বেগ আর সাধারণ বেগ বা সম্ভাব্যতম বেগটা কি? সম্ভাব্যতম বেগটা হলো, ধরো কোন একটা গ্যাসের অনেকগুলো গতিকণা আছে, ওই গতিকণাগুলোর মধ্যে ম্যাক্সিমাম গতিকণা যে বেগে গতিশীল থাকে ওই বেগটাকে আমরা বলতেছি সম্ভাব্যতম বেগ। ম্যাক্সিমাম বস্তুকণা যে বেগে গতিশীল থাকে ওই বেগটাকে আমরা বলতেছি সম্ভাব্যতম বেগ। এখন এটার অনুপাতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অনুপাতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। গড় বেগ আর সাধারণ বেগ বা সম্ভাব্যতম বেগ এর অনুপাত হলো 1/29, 1.29, 1.45, 1.58, অথবা এটাকে আমরা পরিবর্তন করতে পারি 1, 1.2, 1. আচ্ছা, এটা দেখো, ঠিক আছে, আসে না যদিও, তবুও দেখো, মানে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে এটা। আচ্ছা, নেক্সট আসি, এই সি ইকুয়াল √3RT ডিভাইড বাই m, এখানে দেখাই যেটা বলছিলাম একটু আগে, কেজিতে নিয়ে করতে হয় ম্যাথগুলো, কেজিতে নিয়ে m এর মানটা কেজিতে নিয়ে করতে হয়, ঠিক আছে। রুটের ভিতরে মান তো তোমাদের আসার সম্ভাবনা কম, রুটের ভিতরে মান ক্যালকুলেটর ছাড়া করা একটু মুশকিল, ঠিক আছে, যদি বর্গ করার মান না থাকে। আর ই কে গতিশক্তি, ঠিক আছে, 3/2 nRT, ই কে 3/2 nRT, 3/2 nRT, ই কে ইকুয়াল 3/2 nRT, 3/2 nRT, ই কে ইকুয়াল 3/2 nRT, ঠিক আছে। এখন গ্যাসের এটা কি উপর কিসের উপর নির্ভর করে মনে রাখবা? কেলভিন তাপমাত্রার উপর, মূলত কেলভিন তাপমাত্রার উপর, এই পয়েন্টটা মনে রাখো শুধু, গতিশক্তিটা কেলভিন তাপমাত্রার উপর। এই গ্যাসের পরিমাণ ব্যানের উপর নির্ভর করে, কিন্তু কেলভিন তাপমাত্রার উপর মোস্টলি, এটাই মনে রাখবা, কেলভিন তাপমাত্রার উপর, এই পয়েন্ট ইম্পর্টেন্ট। গ্যাসের গতিশক্তি কেলভিন তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, একটা করে দিই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের উৎসবের গতিশক্তি বের করতে বলছে আমাকে, না? আমি গতিশক্তি নরমাল সূত্র কি জানি, E = 3/2 nRT, 3/2 nRT, E = 3/2 nRT, 3/2 nRT, 3/2 nRT, বা এখানে কি লিখতে পারি আমি 3/2 আর 1 গ্রাম দেওয়া আছে, এখানে আমাকে মোলের প্রকাশ করতে হবে, ঠিক আছে, মোলের প্রকাশ করতে হবে। n কি আবার n হলো W/m, n হলো W/m, W/m, W কত 1 আর m কত 44, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44, nRT 8.314, আর T হলো 25 হলো 273 সাথে যদি প্রতি যোগ করি তাহলে কত হয়? 298। এরপর জাস্ট নরমাল ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা, আসি এই ওখানে জাস্ট বসে নরমাল ক্যালকুলেশন, ঠিক আছে। 84 কত আসবে? এত বড় গুণ দিবেন অবশ্য। আচ্ছা, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আদর্শ গ্যাসটা পিভি = nRT সূত্র মেনে চলে। আদর্শ গ্যাস কি? পিভি = nRT সূত্র মেনে চলে। আবার আদর্শ গ্যাস হলো বয়েল, সকল তাপমাত্রা যাবে বয়েল চার্লসের সূত্র মেনে চলবে। আদর্শ গ্যাসটা পিভি = nRT সূত্র মেনে চলবে, আবার সকল তাপমাত্রা যাবে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে, ঠিক আছে। এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে, আদর্শ গ্যাস, ঠিক আছে। আর মোলার আয়তন কত আদর্শ গ্যাসের? 22.414 লিটার, 22.414 লিটার, 22.414 লিটার, 22.414 লিটার, ঠিক আছে, এটা খেয়াল দেখো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো বাস্তব গ্যাসকে কিভাবে আদর্শ গ্যাসে পরিণত করা যায়। বাস্তব গ্যাসকে কিভাবে আদর্শ গ্যাসে পরিণত করা যায়। বাস্তব গ্যাস টু আদর্শ গ্যাস, ঠিক আছে, বাস্তব গ্যাস টু আদর্শ গ্যাস। বাস্তব গ্যাসকে আমরা কিভাবে আদর্শ গ্যাসে পরিণত করতে পারি? এটা মনে রাখো, দুটো কন্ডিশন, একটা নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ আর হলো উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ আর হলো উচ্চ তাপমাত্রা। নিম্নচাপ আমরা বলতেছি নিচু, ঠিক আছে, নিচু মানে হলো নিম্নচাপ, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, নিচু নিম্নচাপ এভাবে মনে রাখবা, ঠিক আছে। মানে বাস্তব গ্যাসকে আমরা যদি আদর্শ গ্যাসে পরিণত করতে চাই তাহলে এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে হবে, নিম্নচাপে রাখতে হবে আর উচ্চ তাপমাত্রায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আসি। আচ্ছা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল? পিভি = nRT, না? পিভি = nRT। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্র এটা ছিল। এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সূত্র ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, এই সূত্রটা দিছে P + n2a / v2 v - nv = nRT, ঠিক আছে। এটা হলো ভ্যান ডার ওয়ালস দিছে, ঠিক আছে, এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে। এখন আদর্শ গ্যাসের আর মানে বাস্তব গ্যাসের পার্থক্য দিছে, ওটা একবার রিডিং দিও, এভাবে পারবা, মানে
না কঠিন কিছু না এখানে পি বি এনার্জি সূত্র মেনে চলে, এটা পি প্লাস এন স্কয়ার ডিভাইডেড ভি স্কয়ার ভি মাইনাস এন বি সূত্র মেনে চলে। আর আদর্শ গ্যাসের যে আয়তনটা, ঠিক আছে, আদর্শ গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, ঠিক আছে, আদর্শ গ্যাসের আয়তনটা মানে গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়। আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই কণাগুলোর মধ্যে কোনো আন্তঃনমিক শক্তি কাজ করে না, আন্তঃনমিক আকর্ষণ শক্তি কাজ করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে আন্তঃনমিক আকর্ষণ শক্তি কাজ করে, ঠিক আছে, এটাই এই যে এই পয়েন্টগুলো। আন্তঃনমিক আকর্ষণ শক্তি নেই আর এর মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বল বিদ্যমান, ঠিক আছে। নেক্সট আসি, সেটা হলো এগুলো দেখে রেখো, ঠিক আছে। হাইড্রোজেন অণু, হাইড্রোজেনের সিআরএমএস মানে বেগটা এত তাপমাত্রা এত যায় 1 সেকেন্ড, মানে গড় সিআরএমএস, এটা হলো গড় বর্গ গতিবেগ সিআরএমএস। 1920.12 1920.12 মনে রাখো, ঠিক আছে। আবার নাইট্রোজেনটা 500, নাইট্রোজেনটা এখানে লাগছে 500, আবার ফিজিক্সে দেখবা 493, এখানে লাগছে 493 হয় একই, 500 কাছাকাছি কেমন এইভাবে মনে রাখবা, এটা ফিজিক্স দাও 493। আচ্ছা বাস্তব গ্যাস এবার অ্যামাগার বক্র, ঠিক আছে, বাস্তব গ্যাস এবার অ্যামাগার বক্ররেখা। অ্যামাগার পরীক্ষাটা, অ্যামাগার পরীক্ষা হলো পিভি বনাম পি, পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র, এটা আসতে পারে। অ্যামাগার বক্ররেখাগুলো কোন ধরনের লেখচিত্র? পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র, ঠিক আছে। এটা বাস্তব গ্যাসটা যে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হয় এটা আমরা মানে বুঝতে পারি, বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হয় এটা আমরা বুঝতে পারি। তারপর এখানে একটা জিনিস ছিল, সেটা হলো জেড এর মান, ঠিক আছে। এই জেড এর মান সংকোচনশীলতা গুণাঙ্ক, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা দাগা রাখো আলাদা। সংকোচনশীলতা গুণাঙ্ক এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে। জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হতে পারে, জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হতে পারে, ঠিক আছে। জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হতে পারে, জেড গ্রেটার দেন 1 আর জেড লেস দেন 1, ঠিক আছে। সংকোচনশীলতা গুণাঙ্ক জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হতে পারে। এখন এই দুটো কন্ডিশন নিচে আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো জাস্ট একটা রিডিং দাও, অতটা ইম্পর্টেন্ট এগুলো বললে বুঝবা। আচ্ছা জেড ইকুয়াল হলো এই যে এটা মানে দেখো বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। জেড ইকুয়াল কি? সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক হলো বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। এখন কি বলছিলাম? জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হতে পারে। এটা কি বোঝায় দেখো, জেড গ্রেটার দেন 1 হতে পারে, জেড লেস দেন 1 হবে, জেড গ্রেটার দেন 1 আর জেড লেস দেন 1। জেড গ্রেটার দেন 1, জেড গ্রেটার দেন 1 মানে সংকোচনশীলতা বেশি, সংকোচনশীলতা বেশি, সংকোচনশীলতা বেশি। জেড গ্রেটার দেন 1 মানে সংকোচনশীলতা বেশি, সংকোচনশীলতা বেশি, সংকোচনশীলতা বেশি, সংকোচনশীলতা বেশি। আর জেড লেস দেন 1 মানে সংকোচনশীলতা কম, সংকোচনশীলতা কম, সংকোচনশীলতা কম, সংকোচনশীলতা কম, সংকোচনশীলতা বেশি, এটা হলো সংকোচনশীলতা কম, ঠিক আছে, সংকোচনশীলতা কম। এখন দেখো সংকোচনশীলতা যখন বেশি হবে, ধরো একটা পাত্রে এইভাবে মনে রাখবে, এটা ধরো একটা পাত্রে এইভাবে, এই যে একটা দেখুন একটা পাত্র ধরো, এই পাত্র গ্যাস আছে, ঠিক আছে। এই পাত্র গ্যাসটা এখন সংকোচন হইতেছে, সংকোচন হইতেছে, তার মানে কি ওরা একে অপরকে আকর্ষণ করতেছে না? সংকোচন হতে গেলে কি একে অপরকে আকর্ষণ করতে হবে না? তো সংকোচনশীলতা যদি বেশি হয় তাহলে গ্যাসটার আন্তঃনমিক আকর্ষণ শক্তি ওটা বেশি, আর এর মধ্যে আকর্ষণ শক্তিটা আন্তঃনমিক আকর্ষণটা কম। এটার মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বলটা বেশি, এটার মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বলটা কম। এটা হলো জেড গ্রেটার দেন 1 আর জেড লেস দেন 1 এর সত্য, ঠিক আছে। এই যে জেড গ্রেটার দেন 1 তখন, আচ্ছা জেড গ্রেটার দেন তখন কম্প্রেশনযোগ্য হয়, ঠিক আছে। আদর্শ গ্যাস অপেক্ষা কম্প্রেশনযোগ্য আচরণ করে ধনাত্মক বিচ্যুতি। এরকম মানে দেখো কি কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ইত্যাদি। আদর্শ গ্যাস অপেক্ষা বেশি বেশনযোগ্য, আদর্শ গ্যাস অপেক্ষা বেশি বেশনযোগ্য। এই লাইনগুলো পড়ো। আর এইগুলো মনে রাখো, জেড গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে কোন কোন পরমাণুগুলো আর জেড লেস দেন 1 এর ক্ষেত্রে কোন কোন পরমাণুগুলো, ঠিক আছে। আচ্ছা নিচে আসি আমরা, এটা লাগবে না, এটা জাস্ট বলছে বয়লের তাপমাত্রাটা কি, এটা একবার দেখে রেখো। মানে যে তাপমাত্রায় বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করে সেই তাপমাত্রা কেমন বলছে? বয়েল তাপমাত্রা, ঠিক আছে। কারণ কি বলছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটা কি বলছিলাম, মানে সংজ্ঞাটা কি বলছিলাম? আদর্শ গ্যাস সকল তাপমাত্রা যাবে বয়েল ও চার্লস সূত্র মেনে চলে, ঠিক আছে। তাই বাস্তব গ্যাস যে তাপমাত্রায় আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে সেটা কেমন বলছে? বয়েল তাপমাত্রা, ঠিক আছে। এটাই জাস্ট। আচ্ছা জেড গ্রেটার দেন 1, ঠিক আছে। জেড গ্রেটার দেন 1 তখন বাস্তব গ্যাসের আন্তঃনমিক আকর্ষণ বল কম থাকে। আচ্ছা আমি মনে উল্টা বলছি উপরে, ঠিক আছে। আচ্ছা ওয়েট, আচ্ছা জেড গ্রেটার দেন 1 মানে সংকোচনশীলতা কম, ঠিক আছে। এটা উল্টা, সরি এটা উল্টা হবে, উল্টা হবে। এটা সংকোচনশীলতা কম আর এটা সংকোচনশীলতা বেশি, ঠিক আছে। সরি জেড গ্রেটার দেন 1 হলো সংকোচনশীলতা কম আর এটা সংকোচনশীলতা বেশি, ঠিক আছে। আচ্ছা এই কন্ডিশনগুলো দেখবা, এই স্টার দেওয়া আছে, ঠিক আছে। কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আদর্শ গ্যাসের বেলা জেড ইকুয়াল 1 এটা ভুলো না। আচ্ছা এখান থেকে এই বাস্তব গ্যাসের, ঠিক আছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সূত্রটা আছে পি প্লাস এ এন স্কয়ার ডিভাইড বাই ভি স্কয়ার ইনটু ভি মাইনাস এন ভি ইকুয়াল এনআরটি, ঠিক আছে। এখান থেকে এ আর বি এর একক বের করতে বলে, এ আর বি এর একক বের করতে বলে। এখন এ আর বি এর একক কিভাবে বের করব দেখো, এটা একটা সূত্র। এখন পি এর একক কি? অ্যাটমোস্ফিয়ার না? পি এর একক কি? অ্যাটমোস্ফিয়ার। তাহলে এটার একক অ্যাটমোস্ফিয়ার হবে না? পি এর একক যদি অ্যাটমোস্ফিয়ার হয় এটার একক কত? অ্যাটমোস্ফিয়ার হবে, ঠিক আছে।
এখন a প্লাস n স্কয়ার ডিভাইড বাই ভি স্কয়ার, ঠিক আছে, a n স্কয়ার ডিভাইড বাই ভি স্কয়ার। এটা দেখো কি অ্যাটমোস্ফিয়ার না, এটা দেখো অ্যাটমোস্ফিয়ার। বা এখন দেখো এই ভি স্কয়ার, ভি মানে কি আয়তন, আয়তন কি লিটার, লিটার স্কয়ার বাই n স্কয়ার, a মোল স্কয়ার ইনটু অ্যাটম বাই কি করতে পারি অ্যাটম। আচ্ছা নিচে লিখি ভাই, এরকম কি বলতে পারি আমি এখানে লিখি, বা এরকম কি বলতে পারি এ ইজ ইকুয়াল এর একক, ঠিক আছে। এটা যদি এর সাথে গুণ করি অ্যাটম লিটার স্কয়ার আর ওই সাথে নিলে মোল ইনভার্স 2, অ্যাটম লিটার স্কয়ার মোল ইনভার্স 2, অ্যাটম লিটার স্কয়ার মোল ইনভার্স 2, এভাবে বের করবা, ঠিক আছে। এর একক আর বি এর এককটা এভাবে বের করবা। এই যে এর একক আর বি এর একক, এর একক আর বি এর একক, এর একক আর বি এর একক, ঠিক আছে, এর একক আর বি এর একক, বি এর এককটা ইম্পর্টেন্ট। আচ্ছা বি এর এককটা বের করে দেখে, ভি মাইনাস এন ছিল না, ভি মাইনাস এন ছিল না, ভি মাইনাস এন ছিল না, ভি এর একক কি লিটার, তাহলে এই পুরোটার একক কি হবে লিটার হবে না, তাই এন বির একক কি হবে, এন বির একক হবে লিটার। বা আর এন এর একক কি মোল, ঠিক আছে, মোল, এটা ছিল লিটার ইনটু বি, বি এর এককটা আমরা বের করব, বা বি এর একক হবে লিটার মোল ইনভার্স 1, লিটার মোল ইনভার্স 1, এটা হলো বি এর একক, ঠিক আছে। নেক্সট আসি আমরা, এগুলো লাগবে না। আচ্ছা গ্যাস সিলিন্ডারে চাপ সূত্রের প্রয়োগ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, গ্যাস সিলিন্ডারে চাপ সূত্রের প্রয়োগ, ঠিক আছে। এখন সিলিন্ডারে এলপি গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এখানে কি থাকে 25% থাকে প্রোপেন আর 75% থাকে বিউটেন, 75% থাকে বিউটেন, তো বিউটেন হলো মেন থাকে, বিউটেন হলো মেন। তারপর সিএনজি গ্যাস কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এটা হলো মেন উপাদান কি মিথেন গ্যাস, এটা মেন উপাদান কি মিথেন গ্যাস কতটুকু থাকে 95 টু 99%, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর স্টেনলেস স্টিলের সাহায্যে থাকে ওয়েল্ডিং আর্গন গ্যাস ব্যবহার করে, ঠিক আছে, স্টেনলেস স্টিল এটা কিন্তু ওয়েল্ডিং এর বলে কি ব্যবহার করে আর্গন গ্যাস, এই লাইনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরপরও। তারপর এলপি গ্যাস কত অ্যাটমোস্ফিয়ার চাপে তরলীভূত করা হয়, ঠিক আছে, কত অ্যাটমোস্ফিয়ার চাপে তরলীভূত করা হয় 6 অ্যাটমোস্ফিয়ার চাপে, এলপি গ্যাস 6 অ্যাটমোস্ফিয়ার চাপে তরলীভূত করা হয়, ঠিক আছে, 6 অ্যাটমোস্ফিয়ার চাপে তরলীভূত করা হয় এলপি গ্যাসকে, এই যে 6 অ্যাটমোস্ফিয়ার চাপে তরলীভূত করা হয়, ঠিক আছে। আচ্ছা এখানে এলপিজি গ্যাসের উপর পড়ো, ঠিক আছে, জাস্ট রিডিং দেখবা এলপিজি গ্যাস কি হয়, তারপর এলএনজি গ্যাস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, আর এখান থেকে এগুলো পড়ো, এই যে এলপিজি ক্যালোরিফিক মান, ঠিক আছে, এলপিজি ক্যালোরিফিক মান হলো 94,000 কিলোজুল পার মিলিমিটার কিউব, আর এলএনজি ও সিএনজি থেকে এটা 2.47 গুণ বেশি, ঠিক আছে। আর গ্যাসের ক্রান্তি তাপমাত্রাটা কি, ধরো যে তাপমাত্রার উপরে একটা তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার উপরে যদি আমরা গ্যাসের তাপমাত্রাটা নিয়ে যাই, ঠিক আছে, এরপর চাপ প্রয়োগ করলেও ওটা তরলে পরিণত হবে না, ঠিক আছে, কি বললাম, এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রা গ্যাসটাকে নিয়ে গেলে আর যদি চাপ প্রয়োগ করি তাহলে ওটা তরলে পরিণত হবে না, ওটাকে বলতেছে মানে গ্যাসের ক্রান্তি তাপমাত্রা, ওটাকে আমরা বলতেছি গ্যাসের ক্রান্তি তাপমাত্রা, ঠিক আছে, গ্যাসের ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। এখন কতগুলো গ্যাসের ক্রান্তি তাপমাত্রা সন্ধি তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের মনে রাখবে এখান থেকে, কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখবে এখান থেকে, বাকিগুলো এখন মনে রাখার দরকার নেই, যাকে মনে না থাকে, ঠিক আছে। আর গ্যাসের তরলীকরণে জুল থমসন রুলটা ব্যবহার করা হয়, জুল থমসন সূত্রটা ব্যবহার করা, গ্যাসের তরলীকরণে জুল থমসন সূত্রটা ব্যবহার করা, গ্যাসের তরলীকরণে জুল থমসন সূত্রটা প্রয়োগ করা, ঠিক আছে। আর গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হবে সেই গ্যাস তত সহজে তরল হতে পারে, এই লাইনে মনে রাখো। বয়েল তাপমাত্রা কি বলছিলাম, যে তাপমাত্রা মানে কোন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হয়, ঠিক আছে, না বাস্তব গ্যাস আদর্শ পরিণত হয় সেটাকে বলছিলাম বয়েল তাপমাত্রা। অতি নিম্ন চাপে যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটাকে আমরা বলছিলাম বয়েল তাপমাত্রা, ঠিক আছে। এখন আসি এখান থেকে হলো তোমার হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো গ্যাসের তরলীকরণ হলো সবচেয়ে কঠিন, কারণ হলো হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা আর হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা, হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা আর হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা এটা খুবই কম, ঠিক আছে, খুবই কম, -80 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো হাইড্রোজেনের, আর হিলিয়ামের হলো 240 ডিগ্রি সেলসিয়াস, -240 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এখান থেকে কিছু লাগবে না, নিচে যাই। বজ্রপাতে বায়ুমণ্ডল বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিকশন, ঠিক আছে, বজ্রপাতের ফলে এই তাপমাত্রা দেখো, বজ্রপাতের ফলে এই বায়ুতে সৃষ্ট 3000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, বায়ু তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস কাছে পৌঁছায়। আর নাইট্রোজেন আর অক্সাইড, ঠিক আছে, এই দুটো যুক্ত হয় নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রোজেন আর অক্সাইড যুক্ত হয় নাইট্রিক অক্সাইড তৈরি করে। এখন এই নাইট্রোজেন, ঠিক আছে, এটা হলো বায়ুতে ফিক্সেশন হয়, ঠিক আছে, মানে মাটিতে ফিক্সেশন হয়, ঠিক আছে। এখন মাটিতে ফিক্সেশনের মাধ্যমে তিনটা পদ্ধতি হতে পারে, নিচে যাই। একটা বাণিজ্যিক প্রক্রিয়া হতে পারে, একটা বায়োলজিক্যাল প্রক্রিয়ায়, আর মানে মোটমাট তিনটা প্রক্রিয়া হতে পারে, ঠিক আছে। আর হলো প্রাকৃতিক প্রক্রিয়া, বাণিজ্যিক প্রক্রিয়া, আর হলো বায়োলজিক্যাল প্রক্রিয়া। এখন যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি মানে কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয়, সেটা হলো বায়োলজিক্যাল প্রক্রিয়া, সেটা কি প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা বায়োলজিক্যাল প্রক্রিয়াটা আমি দেখাইতেছি কি হয়। ফার্স্টে নাইট্রোজেন থাকে, ঠিক আছে, নাইট্রোজেন থাকে,
নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, এটা থেকে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়, এটা থেকে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। এখানে একটা প্রভাবক কাজ করে, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি একটা প্রভাবক কাজ করে, সেটা হলো মলিবডেনাম, সেটা হলো মলিবডেনাম, ঠিক আছে। এই অ্যামোনিয়া থেকে পরে নাইট্রেট তৈরি হয়, পরে কি তৈরি হয়? নাইট্রাইট, নাইট্রাস। এখানে কিছু ব্যাকটেরিয়া কাজ করে, তারপর আবার নাইট্রাইট তৈরি হয়, তারপর আবার নাইট্রাইট তৈরি হয়, NO2, ঠিক আছে। এখানে একটা ব্যাকটেরিয়া কাজ করে, ঠিক আছে। এরপর কি মাটিতে ফিক্সেশন হয়, এই যে NO3, আচ্ছা NO2 লিখছি না, প্রথম হলো NO2 মাইনাস, এরপর NO3 মাইনাস, ঠিক আছে, নাইট্রাস আর নাইট্রেট। আচ্ছা, এই যে নিশ্চিত মলিবডেনাম অবস্থান্তর মূল্য এটা কোএনজাইম হিসেবে কাজ করে, তারপর নাইট্রেট হিসেবে শোষিত হয়, শেষ হলো নাইট্রাট হয়ে যায়। এরপর উদ্ভিদে ওই নাইট্রেট হলো উদ্ভিদে শোষিত হয়, ঠিক আছে। এটা হলো বায়োলজিক্যাল ফিক্সেশন। আর বায়োলজিক্যাল ফিক্সেশন প্রক্রিয়ায় মানে নাইট্রোজেনের ফিক্সেশন সবচেয়ে বেশি বায়োলজিক্যাল প্রক্রিয়া, ঠিক আছে। আমরা নেক্সট আসি। আচ্ছা, প্রাইমারি বায়ুদূষক আর সেকেন্ডারি বায়ুদূষক, প্রাইমারি বায়ুদূষক আর সেকেন্ডারি বায়ুদূষক, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এক্সাম্পলগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি এক্সাম্পলগুলো। এখানে একটা জিনিস দেখো, 23 24 25, 23 24 25, 23 24 25, 23 24 25, ঠিক আছে। 23 24 25 কি বলতেছি, দেখো 24 H2SO4, আর 25 N2O5, 25, ঠিক আছে। আর দুইটা হলো NO2 আর তিনটা হলো SO3, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো। আর প্রাইমারি গুলো দেখতে পারো, প্রাইমারি হলো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, SO2, মানে এই উদাহরণগুলো লাগবে, ঠিক আছে, এই উদাহরণগুলো লাগবে। আচ্ছা, নেক্সট আসি। দূষকের গ্রাহক বা দূষকের সিঙ্কটা, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক, কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক আছে দুইটা, একটা হলো সমুদ্রের পানি, আর একটা হলো সবুজ উদ্ভিদ। সমুদ্রের পানি আর একটা হলো সবুজ উদ্ভিদ। কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের পানির সাথে বিক্রিয়া করে কি হবে? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, H2CO3, তারপর H2SO4, এর সিঙ্ক হলো চুন, H2SO4 এর সিঙ্ক কি? চুন। এই চুন বা ক্যালসিয়াম কার্বনেট, H2SO4 এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে, ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে, ঠিক আছে। আর নিরাপদ মাত্রা, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো দেখো, এই মাত্রাগুলো দেখো, একটু মনে রাখার চেষ্টা করো কিভাবে বলতেছি। এর মনে দেখো 2 এর জন্য 5, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড 2 এর জন্য 5, তারপরে যে মিথেন, ঠিক আছে, তারপরে এটা 250, এই দুটো জিনিস দেখো 350 350। এখানে একটা জিনিস দেখো, নাইট্রোজেন অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, এই দুটো হলো পিপিবি, আর বাকি সবগুলো হলো পিপিএম, ঠিক আছে। এখান থেকে এটা মনে রাখো। আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এটা মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড আর H2S, আর এই দুটো মনে রাখো, ঠিক আছে, বাকিগুলো না দেখলে হবে। আচ্ছা, তারপর দূষক কার্বন ডাইঅক্সাইড মানে কারখানা চুল্লি চিমনি নির্গত এসব গ্যাসকে দূষিত করে, ঠিক আছে। এগুলো একটু রিডিং দেখো, এই পয়েন্টগুলো দেখো, কোল মাইন ইত্যাদি। আচ্ছা, কার্বন মনোক্সাইড হলো নিরবঘাতক গ্যাস। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হলো কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইড এটা হলো মানে পূর্ণ দহনে না, আংশিক দহনে তৈরি হয়, ঠিক আছে। আর পূর্ণ দহনে যেটা তৈরি হবে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই উভয় গ্যাসই বর্ণহীন। আর হলো অসম্পূর্ণ দহনে কি তৈরি হচ্ছে? কার্বন মনোক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড হলো পূর্ণ দহনে তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট আসি। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে তাপমাত্রা কতটা ইম্পর্টেন্ট? গ্রিন হাউস গ্যাসের মধ্যে তাপমাত্রা হলো 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা গেল। আর গ্রিন হাউস আয়ার রশ্মি, আচ্ছা, গ্রিন হাউসের মধ্যে আয়ার রশ্মি শোষিত হয়, ঠিক আছে। এই শোষণের যে শর্তটা, এই শর্ত তিনটা কয়েকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেসব গ্যাসে 3টি 4টি পরমাণু থাকে, 3টি 4টি পরমাণু যুক্ত থাকে, যেমন H2O, কার্বন ডাইঅক্সাইড, CH4 অণু, ঠিক আছে, এবং যাদের আয়ার রশ্মি শোষণ ক্ষমতা, এরা গ্রিন হাউস গ্যাসের মধ্যে ভূমিকা রাখে, ঠিক আছে। আয়ার রশ্মি শোষণ ক্ষমতা থাকে, তারা গ্রিন হাউস গ্যাসের মধ্যে ভূমিকা রাখে, ঠিক আছে। এই পয়েন্টগুলো দেখো, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এগুলো দেখো। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গ্রিন হাউস গ্যাসও বলা হয়, ঠিক আছে। আর এই যে এগুলো, ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি কোনটা কত করে, ঠিক আছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এটা ভেবে মনে রাখতে পারো, কারো মাথায়, ঠিক আছে, কারো মাথায় CFC, কারো মাথায় CFC ও N2, CFC ও নাইট্রোজেন ঢালো তাহলে জল, ঠিক আছে, নাইট্রোজেন মিশ্রিত জল ঢালো, এইভাবে করতে পারো, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, কারো হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, মাথায় হলো মিথেন, আর CFC তো CFC, ঠিক আছে, CFC হলো CFC। এখন কার্বন ডাইঅক্সাইড এটা বায়ুর তাপমাত্রা বৃদ্ধি কত, এগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর মিথেনের কত, CFCর কত, আবার অক্সাইড এভাবে কিভাবে মনে রাখতে হবে দেখো। এখানে 2 এর জন্য মনে রাখবা, 2 এর জন্য 5 কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাব হলো 1 গুণ। আর এখানে সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব কার? সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব হলো CFC, ঠিক আছে। সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব কার? CFC, এটা একটু মনে রাখো। সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিন হাউস প্রভাব আমি হিসাব করতেছি। কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস প্রভাব যদি আমরা 1 গুণ ধরি, তাহলে বাকিগুলো গ্রিন হাউস প্রভাব কত গুণ? এর মধ্যে দেখলাম গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি হলো CFC, গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি কার? CFC, ঠিক আছে।
আর O3 মনে করো 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, 2 এর পাওয়ার 3 হলে 8 হয়। এই মনে করো বাড়িতে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা এটা হলো 8%, ঠিক আছে। আর জলীয় বাষ্প কি H2 না, এই 2 এর জন্য 2%, ঠিক আছে। এবার জাস্ট মনে রাখো এগুলো ইম্পর্টেন্ট বলতেছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট দেখো এগুলো। এটা কতবার প্রশ্ন আসছে এখান থেকে, কতবার প্রশ্ন আসছে, ঠিক আছে, এই সবটা ভালো করে পড়ো। আচ্ছা এখানে এগুলো লাগবে না, সিএফসি এগুলো লাগবে না। আচ্ছা এই লাইনটা লাগবে, সিএফসি অনু, ঠিক আছে, এই লাইনটা লাগবে। সিএফসি কে সুপার গ্রিন হাউস ইফেক্ট, সিএফসি অনু হলো সুপার গ্রিন হাউস ইফেক্ট। সুপার গ্রিন হাউস ইফেক্ট কার? সিএফসি। এখানে কিন্তু দিতে পারে নিচে কোনটা সুপার গ্রিন হাউস ইফেক্ট থাকে, সিএফসি, কার্বন ডাই অক্সাইড, এভাবে চারটা অপশন দিতে পারে, সেটা কিন্তু সিএফসি হবে। সিএফসি এটা ভুল করো না, ঠিক আছে। আচ্ছা আমরা নিচে আসি, এখান থেকে লাগবে না দেখতেছি, এই যে সুপার এখানে লাগানো আছে, ঠিক আছে। সুপার গ্রিন হাউস গ্যাস হলো সুপার গ্রিন হাউস ইফেক্ট, সুপার গ্রিন হাউস ইফেক্ট এটা হলো সিএফসি গ্যাসের, সুপার গ্রিন হাউস ইফেক্ট হলো সিএফসি গ্যাসের, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কিছু আছে দেখো, সিএফসি লেভেল, ঠিক আছে। এখান থেকে সংখ্যাটা কিভাবে বের করবা, এখান থেকে সংখ্যাটা বের করার নিয়ম একটা সোজা। এটা দেখো এখানে কি ছিল, সিএফসি 11, ঠিক আছে, সিএফসি 11, সিএফসি 11, সিএফসি 11, সিএফসি 11, 11 এর সাথে তুমি 90 যোগ করে দিবা, শুধু কি করবা 90 যোগ করে দিবা, 90 যোগ করে দেব, 90 যোগ করে দেব, 90 যোগ করলে কত হবে, 90 প্লাস 11 কত হবে, 101, 101। এমন প্রথম হলো কার্বন সংখ্যা, ঠিক আছে, কার্বন সংখ্যা, পরে হলো হাইড্রোজেন সংখ্যা, পরে হলো ফ্লোরিন সংখ্যা, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, পরে হলো ফ্লোরিন সংখ্যা, পরে হলো ফ্লোরিন সংখ্যা। এখন দেখো কার্বনের কয়টা হাত আছে, 4টা না, আর বাকি যে হাতগুলো খালি থাকবে কার্বনের সেগুলো হলো ফ্লোরিন দিয়ে পূর্ণ করবে, কার্বনের হাত 4টা, ঠিক আছে, 4টা হাত দিলাম। এখন হাইড্রোজেন কয়টা, শূন্যটা, শূন্যটা দেওয়ার দরকার নেই। আর ফ্লোরিন কয়টা, একটা, একটার দাম। আর বাকি হাতগুলা ক্লোরিন দ্বারা পূর্ণ করবা, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণ করবা, এই যে ক্লোরিন দ্বারা পূর্ণ করলাম আমি। তো কি হলো, CCl3F, CCl3F সংকেত, বা CFCl3 যেটা বলো, CFCl3, এটা হলো তোমার সিএফসি, মানে একটা যে কোনো একটা সংখ্যা, ওটা থেকে তুমি সংকেতটা কিভাবে আনবা, জাস্ট 90 যোগ করবা, যেটা আসবে প্রথম হলো কার্বন সংখ্যা, পরে হলো হাইড্রোজেন সংখ্যা, সেটা হলো ফ্লোরিন সংখ্যা, ঠিক আছে। নেক্সট আসি আমরা। আচ্ছা এগুলো ব্যবহারটা একবার দেখো, ঠিক আছে। এটা মানে নরম ফোম, আর এর মধ্যে গ্রিস জাতীয় জিনিস এসব, আর এর মধ্যে দেখো মানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান, এগুলো, ঠিক আছে, এগুলো দেখো। আচ্ছা ক্লোরোফ্লোর কার্বন নামক জৈব যৌগকে সিএফসি বলে, ক্লোরোফ্লোর কার্বন নামক জৈব যৌগকে সিএফসি বলে। এই লাইনগুলো জাস্ট একটু রিডিং দেখো, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, অগ্নি নির্বাপক এখানে মনে আছে, ঠিক আছে, অগ্নি নির্বাপক, এই যে অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক রূপে আমরা কি ব্যবহার করি, ঠিক আছে, অগ্নি নির্বাপক রূপে আমরা কি ব্যবহার করি, মনে রাখবা যে ফায়ার সার্ভিসে কল করলে আমরা প্রথমে হ্যালো বলি, ঠিক আছে, তাহলে অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করি হ্যালোন্স, প্রথমে আমরা কি বলি হ্যালো, ওইভাবে হ্যালোন্স, ঠিক আছে। আচ্ছা নিচে আসি, এখান থেকে আর কিছু বেশি দেখার দরকার নাই। এসিড বৃষ্টি এর প্রতিকার, ঠিক আছে। এখন এসিড বৃষ্টির মূলে যে এসিডগুলো আছে ওগুলো লাগবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। এটা দেখো সালফিউরিক অ্যাসিড কিসের থেকে আছে, সালফিউরিক অ্যাসিড আছে সালফার ডাইঅক্সাইড থেকে, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড থেকে আছে সালফিউরিক অ্যাসিড H2SO3, সালফার SO3 থেকে আসে H2SO4, H2SO4, ঠিক আছে। আর NO2 থেকে আসে HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই তিনটা অ্যাসিড হলো NO3, এই তিনটা অ্যাসিড হলো মানে এসিড বৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে, এগুলাই। আর ঠিক আছে, বৃষ্টির জলে মানে সবচেয়ে কম পিএইচ হতে পারে 5.61, এর নিচে যদি পিএইচটা যায়, এর নিচে যদি পিএইচটা যায় তাহলে সেটা কেমন বলতেছে এসিড বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টির জলে সর্বনিম্ন পিএইচ হতে পারে 5.61, অর্থাৎ 5.60 যদি হয়, বৃষ্টির পানির পিএইচ যদি 5.60 হয় তাহলে সেটা হবে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা সালফিউরিক অ্যাসিড কি বলছিলাম, সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন না, তিনটা দেখালাম একসাথে, এই উপরে সালফার ডাইঅক্সাইড থেকে হয় সালফিউরাস, সালফার ডাইঅক্সাইড থেকে হয় সালফিউরিক, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে হয় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এটা খেয়াল রাখো। আচ্ছা এখান থেকে কিছু দরকার নাই। আচ্ছা এই এফজিডি প্ল্যান্টটা পড়তে পারে সালফার ডাইঅক্সাইড শোষিত হয়, ঠিক আছে, এফজিডি প্ল্যান্ট সালফার ডাইঅক্সাইড শোষিত হয়, ঠিক আছে। ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, সালফার ডাইঅক্সাইডও শোষিত হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি আমরা, এন্ডেক্স লাগবে না। জিপসাম ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিপসামের সংকেতটা বেশি ইম্পর্টেন্ট, জিপসামের সংকেতটা বেশি ইম্পর্টেন্ট। জিপসামের সংকেত কি হলো, জিপসামের সংকেত হলো ক্যালসিয়াম সালফেট আর 2 অনু পানি, ক্যালসিয়াম সালফেট আর 2 অনু পানি, ক্যালসিয়াম সালফেট আর 2 অনু পানি, জিপসামের সংকেতটা আসে, ঠিক আছে। আচ্ছা আরহেনিয়াসের অ্যাসিড ক্ষারক তত্ত্ব, ঠিক আছে, একটা আছে আরহেনিয়াস, একটা আছে ব্রনস্টেড লাউরি, আরহেনিয়াস ব্রনস্টেড লাউরি আর লুইস, ঠিক আছে, তিনটা একসাথে লিখে দিই, আরহেনিয়াস ব্রনস্টেড লাউরি আর লুইস, আরহেনিয়াস ব্রনস্টেড লাউরি আর হলো লুইস মতবাদ, ঠিক আছে, আর হলো কি লুইস মতবাদ। এখন আরহেনিয়াস, এই দেখো প্রথম শব্দ কি আছে প্রথম শব্দ কি আছে তো আতে হবে আয়নিক মতবাদ, এটা কি আয়নিক মতবাদ, ঠিক আছে।
আরেকটা জিনিস মনে রাখবা, ব্রো প্রো ব্রো প্রো ব্রো প্রো, অর্থাৎ ব্রন স্টেট মতবাদ, এটা হলো প্রোটন মতবাদ। এটা কি? প্রোটন মতবাদ, প্রোটন মতবাদ, প্রোটন মতবাদ। তারপর লুইস মতবাদ, দেখেন দেখো লুইস মাঝখানে আছে কি রশ্মি, এটা হলো ইলেকট্রনীয় মতবাদ। এটা কি? ইলেকট্রনীয় মতবাদ। এটা কি? ইলেকট্রনীয় মতবাদ। এটা কি? ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, ঠিক আছে? এটা হলো ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, ঠিক আছে? এটা হলো ইলেকট্রনীয় মতবাদ। এখন আয়নিক মতবাদ কি? জলীয় দ্রবণে আয়ন দান করে। আরএনএস কি বলছে? জলীয় দ্রবণে যদি H+ দান করে, জলীয় দ্রবণে যদি H+ দান করে তাহলে সেটা হলো অ্যাসিড, আর জলীয় দ্রবণে যদি OH- দান করে তাহলে সেটা হলো ক্ষার। আরএনএস কি বলছে? জলীয় দ্রবণে যদি H+ দান করে সেটা হলো অ্যাসিড, আর জলীয় দ্রবণে যদি OH- দান করে সেটা হলো ক্ষার, ঠিক আছে? এখন আরএনএস বলে আয়নিক মতবাদ, ঠিক আছে? আয়নিক মতবাদ অনেকবার বললাম জিনিসটা কিন্তু। এখন আরএনএস এর কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? ওইগুলো পড়তে হবে মেনলি। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH- দান করে সোডিয়াম প্লাস হয়, তাহলে সোডিয়াম প্লাস একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। আবার যেমন HCl, ঠিক আছে? এটা HCl, HCl এটা জলীয় দ্রবণে H+ আর Cl+, H+ আর Cl+ হয়, অর্থাৎ জলীয় দ্রবণে H+ দিতেছে, ঠিক আছে? তাই এটা একটা অ্যাসিড, ঠিক আছে? এটা তো পড়লাম। এখন এই সীমাবদ্ধতা ইম্পর্টেন্ট, এই যে তত্ত্বের সীমাবদ্ধতা, আরএনএস এর তত্ত্বের সীমাবদ্ধতা, ঠিক আছে? আরএনএস তত্ত্বের সীমাবদ্ধতা কি? যেমন NH3, ঠিক আছে? NH3 এটা তো কোনো হাইড্রোক্সাইড দানও করতেছে না বা হাইড্রোজেন দান করতেছে না, কিন্তু NH3 হলো একটা ক্ষার, ঠিক আছে? NH3 হলো একটা ক্ষার। এখন NH3 যে ক্ষার, এটা আরএনএস তত্ত্ব দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি না, আরএনএস তত্ত্ব দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে? এটা মানে আরএনএস তত্ত্বের সীমাবদ্ধতা। আর কয়েকটা সীমাবদ্ধতা আছে, এগুলো পুরো, ঠিক আছে? এবার আসি বর্নস্টেড লাউরি তত্ত্ব। অনুবন্ধী অম্ল ক্ষারক, অনুবন্ধী অম্ল ক্ষারক খুব খুব ইম্পর্টেন্ট, অনুবন্ধী অম্ল ক্ষারক খুব খুব ইম্পর্টেন্ট, অনুবন্ধী অম্ল ক্ষারক খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনুবন্ধী অম্ল ক্ষারক খুব খুব ইম্পর্টেন্ট। আর ব্রনস্টেড লাউরি মতবাদ, এটা মনে রাখবা, ব্রনস্টেড লাউরি তত্ত্বটা বেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্ষারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্রনস্টেড লাউরি মতবাদ দ্বারা ক্ষারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেস বিতে ব্রনস্টেড লাউরি, বিতে বেস, অর্থাৎ বেসের সংখ্যা বৃদ্ধি পায়, এর জন্য বেসের সংখ্যা বৃদ্ধি পায়। এই তত্ত্ব থেকে, এই তত্ত্ব থেকে আরএনএস থেকে যে কটা বেস পেয়েছিলাম, ব্রনস্টেড লাউরি তত্ত্ব হিসেবে আমরা এর থেকে বেশি পরিমাণে বেস পাই, ঠিক আছে? এর বেশি পরিমাণে ক্ষার পাই, বেসের সংখ্যা বৃদ্ধি পাইছে। আচ্ছা, ব্রনস্টেড কি বলছে? যেসব যৌগ একটা প্রোটন মানে দান করে, ঠিক আছে? প্রোটন দান করে বা H+ দান করে সেটা হলো অ্যাসিড, আর যেটা প্রোটনটা গ্রহণ করে সেটা হলো একটা ক্ষার। যারা প্রোটন দান করে তারা হলো অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে সেটা হলো একটা ক্ষার। এখন প্রোটন গ্রহণ করার জন্য কি থাকতে হবে? মুক্তজোড়ী ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? মুক্তজোড়ী ইলেকট্রন, যেমন ধরো NH3, এখন নাইট্রোজেনের দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, ঠিক আছে? এখন এটা হাইড্রোজেনকে গ্রহণ করতে পারবে, এই যে প্রোটন গ্রহণ করলো, ঠিক আছে? প্রোটন গ্রহণ করলে কি বলছিলাম? প্রোটন গ্রহণ করলো ক্ষার। তাই অ্যামোনিয়া একটা হলো ক্ষার, ঠিক আছে? এখন অ্যামোনিয়ার ক্ষার ধর্মটা আমি ব্রনস্টেড লাউরি মতবাদ দ্বারা ব্যাখ্যা করতে পারতেছি, কিন্তু আরএনএস তত্ত্ব দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারতাম না, ঠিক আছে? এখন আসি অনুবন্ধী অম্ল আর ক্ষার, ঠিক আছে? অনুবন্ধী অম্ল আর ক্ষার, এখানে তারপর কিছু না, অনুবন্ধী অম্ল আর ক্ষার চলে যাবো আমরা, ঠিক আছে? অনুবন্ধী অম্ল আর ক্ষার, এই যে যদি বলে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বলে H+ যোগ করবা, আর অনুবন্ধী ক্ষার বলে H+ বাদ দিবা। অনুবন্ধী অম্ল বলে H+ যোগ করবা, অনুবন্ধী ক্ষার বলে H+ বাদ দিবা, আর কিছু না। এই লাইনটা শুনে মনে রাখবা, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বললে, অনুবন্ধী অম্ল যদি বলে, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল, ঠিক আছে? তাহলে H+ যোগ করবা, H+ যোগ করবা, H+ যোগ। আর অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার বললে, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার এটা বললে H+ বাদ দিব, H+ বাদ দিব, H+ বাদ, H+ বাদ। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন বললাম, দেখো ক্লোরিনের অনুবন্ধী অম্ল, ক্লোরিনের অনুবন্ধী অম্ল, ক্লোরিনের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বলে আমরা কি বলছি? H+ যোগ করবো, জাস্ট H+ আগে দিয়ে দেবো, কি হবে? HCl, শেষ। অনুবন্ধী অম্ল। আবার দেখো HCl এর অনুবন্ধী ক্ষার, HCl এর অনুবন্ধী ক্ষার, HCl এর অনুবন্ধী ক্ষার, জাস্ট H+ বাদ দিব, কি হবে? ক্লোরিন। আর কিছু দেখাই দরকার নেই, বিক্রিয়া দেখাই দরকার নেই। অনুবন্ধী অম্ল বললে H+ যোগ করবা, অনুবন্ধী ক্ষার বললে H+ বাদ দিবা। দেখার কোনো প্রশ্ন পাইনি এখান থেকে। আচ্ছা, এখানে দেখো অম্ল আছে, ঠিক আছে? এটার অনুবন্ধী ক্ষার, ঠিক আছে? আমি ধরো অনুবন্ধী ক্ষারটা বের করতে বলছি, অনুবন্ধী ক্ষারটা বের করতে বলছি, যেমন অ্যামোনিয়াম প্লাস। দেখি আরেকটা দেখি, আরেকটা ধরেন, তাহলে ক্লিয়ার হবে। অ্যামোনিয়াম প্লাস আমাকে বললে এটার অনুবন্ধী ক্ষারক বের করো, অনুবন্ধী ক্ষারক বের করো। অনুবন্ধী ক্ষারক বের করতে কি হবে? H+ বাদ দিব। আর অনুবন্ধী অম্ল বের করতে হলে H+ যোগ করবো, ঠিক আছে? অনুবন্ধী ক্ষারক বলছে একটা H+ বাদ দিব, একটা H+ বাদ দিব, থাকবে কি? NH3, এর অনুবন্ধী ক্ষার। আবার একই ভাবে ধরো NH3, আমাকে বললে এটার অনুবন্ধী অম্ল বের করো, অনুবন্ধী অম্ল বের করো, তাহলে কি করবে? H+ যোগ করে দিব, H+ যোগ করে দিব, কি হবে? NH4 প্লাস, ঠিক আছে? একের সোজা, অনুবন্ধী অম্ল বলুক H+ যোগ করে দিবা, অনুবন্ধী ক্ষার বলুক H+ বাদ দিবা, আর কিছু দেখা দরকারই নেই, যেটাই দেখ। এটাই। আচ্ছা, আরেকটা দেখে তোমাকে, এ ধরো HNO2, ঠিক আছে? বা H2O, ঠিক আছে? H2O, H2O, এটা যদি বলে অনুবন্ধী অম্ল, এটার অনুবন্ধী অম্ল, এটার অনুবন্ধী অম্ল, অম্ল বলছে অনুবন্ধী অম্ল, H+ যোগ করে দেবে, H3O+, H3O+। এখন H2O, এটা যদি আবার বলতো অনুবন্ধী ক্ষার, ঠিক আছে? H2O, এটার অনুবন্ধী ক্ষার যদি বলতো, অনুবন্ধী অম্ল বলে H+ যোগ করবো, অনুবন্ধী ক্ষার বলে H+ বাদ দিব, ঠিক আছে? H+ বাদ দিলাম, H+ বাদ দিলে কি থাকে? ORH, OH-, ঠিক আছে? সোজা না? একেবারে সোজা।
আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হলো মনোক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড আর ত্রিক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে? ওই একই জিনিস, তুল্য সংখ্যাটা, ঠিক আছে? H3PO3, ঠিক আছে? মনোক্ষারকীয় অ্যাসিড কি, একটা ক্ষারককে মানে জলীয় দ্রবণে একটা H+ দান করে, এটাকে বলছে আমরা মনোক্ষারকীয় অ্যাসিড। বা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিজারণ করতে পারে, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, সেটা আমরা বলছি মনোক্ষারকীয় অ্যাসিড। বা 1 মোল ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করতে পারে, সেটা আমরা বলছি মনোক্ষারকীয় অ্যাসিড। আর দ্বিক্ষারকীয় অ্যাসিড কি হবে তাহলে, দুইটা ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করতে পারে। এখন সবচেয়ে বেশি প্যাচ লাগে যেটা, সেটা হলো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? আমরা বলি ধরো এখানে একটা H আছে, ঠিক আছে? একটা H যদি থাকে তাহলে এটা মনোক্ষারকীয় অ্যাসিড। আবার H2SO4, ঠিক আছে? H2SO4, এখানে দুইটা হাইড্রোজেন আছে, আমরা বলি এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। কিন্তু সবচেয়ে প্যাচ লাগে সেটা হলো H3PO4, এই যেটা ফসফরিক অ্যাসিড, H3PO4, H3PO3, H3PO2। এই ইটা অ্যাসিডটা অনেক অধ্যায় আছে, ঠিক আছে? কেমিস্ট্রি ফার্স্ট পার্টে আছে, কেমিস্ট্রি সেকেন্ড পার্টে 2-3 অধ্যায় আছে, ঠিক আছে? H3PO4, ঠিক আছে? এটা কি, এটা কত ক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে? কত ক্ষারকীয় অ্যাসিড, এর মধ্যে হাইড্রোজেন দেখবে না, অক্সিজেন দেখবে, অক্সিজেনের যত আছে, ঠিক আছে? ওটা থেকে এক কমাবা, ওটা থেকে এক কমাবা। এটা হলো ত্রিক্ষারকীয় অ্যাসিড, ত্রিক্ষারকীয়। আবার তিন থাকলে 2, মানে এটা হলো দ্বিক্ষারকীয় অ্যাসিড। আবার H3, আচ্ছা PO2 হবে, এটা PO3, এটা PO2, এটা হবে PO2, এটা হবে PO2, H3PO2 এটা হলো মনোক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। উপরে আসি আমরা, উপরে না নিচে আসি আমরা। আচ্ছা দেখো এখানে কতগুলো অম্ল ক্ষার আছে, ঠিক আছে? অম্ল ক্ষার, এটার অম্ল, ঠিক আছে? এই অম্লের অনুবন্ধী ক্ষার হলে কি হবে, H+ বাদ দিব। আবার এটা এর প্রতিটার ক্ষেত্রে বের করে দেখবা অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার, H+ বাদ দিব। আবার যদি বলতাম এটার অনুবন্ধী অম্ল, তাহলে H+ যোগ করতাম। আবার এটা যদি বলে অনুবন্ধী অম্ল, H+ যোগ করবো। এটার অনুবন্ধী ক্ষার বলে H+ বাদ দিব, একটা সোজা জিনিস, ঠিক আছে? এখন আসি এটা, মানে সক্রিয়তা, কোন অ্যাসিডের সক্রিয়তা কখন বেশি আর বেসের সক্রিয়তা কোনটা, ঠিক আছে? এই সক্রিয়তা কোনটা লাগবে, অম্ল সময় কোনটা থেকে শক্তিশালী, ঠিক আছে? এটা দেখো অক্সিজের ক্ষেত্রে, ঠিক আছে? অক্সিজের ক্ষেত্রে মনে রাখবে যেটা জারণ সংখ্যা বেশি কেন্দ্রীয় মূলক ওটা বেশি শক্তিশালী। এখন দেখো ক্লোরিন, এটা কত ছিল, -8, এটা +1, এটা থেকে +7, ঠিক আছে? আবার সালফার দেখো -8, +2, মাঝখানে হলো +6। অক্সিজেনের ক্ষেত্রে মাঝখানে জারণ সংখ্যা যেটা বেশি এটা +7 ছিল, ঠিক আছে? মাঝখানে জারণ সংখ্যা যেটা বেশি ওটা বেশি শক্তিশালী। আর এখানে হাইড্রাসিড, ঠিক আছে? হাইড্রাসিড মানে একটা আয়ন থাকে, সাথে হাইড্রোজেনের সাথে একটা আয়ন থাকে বা হ্যালোজেন থাকে। ওই হ্যালোজেনের আকার, যেটার ক্ষেত্রে হ্যালোজেনের আকার বেশি হলে ওই অ্যাসিডটা শক্তি বেশি হবে। দেখো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? এখন দেখো উপর থেকে যত নিচে যাচ্ছে আকারটা তত বাড়তেছে, উপর থেকে নিচে গেলে আকার বাড়তেছে। এখন হাইড্রোজেন ফ্লোরাইড, এটার মধ্যে ফ্লোরিনের আকার কম, হাইড্রোজেন ক্লোরাইড, এটার মধ্যে ক্লোরিনের আকারটা ফ্লোরিনের বেশি। তারপর হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এখন কি বলছি, যেটার হ্যালোজেনের আকার বেশি ওই অ্যাসিডটা বেশি শক্তিশালী, তাই হাইড্রোজেন আয়োডাইড বেশি শক্তিশালী হবে। এরপর হাইড্রোজেন ব্রোমাইড, এরপর হাইড্রোজেন ক্লোরাইড, এরপর হাইড্রোজেন ফ্লোরাইড। এটাই দিছে, আর কিছু না। আমরা নিচে চলে যাই। আচ্ছা লুইস তত্ত্ব, ঠিক আছে? লুইস তত্ত্ব, ঠিক আছে? লুইস তত্ত্ব। আচ্ছা লুইস অ্যাসিড আর লুইস ক্ষার। লুইস অ্যাসিডটা কি, যেটা হলো এক বা একাধিক জোড় ইলেকট্রন গ্রহণ করে, লুইস ক্ষার হলো এক বা একাধিক ইলেকট্রন জোড় দান করে, এটা হলো লুইস ক্ষার। আর লুইস অ্যাসিড হলো এক বা একাধিক ইলেকট্রন জোড় গ্রহণ করে। এখন লুইস অ্যাসিড এটা কি মনে রাখবা, ঠিক আছে? তোমার তো এগুলো দরকার নেই, মানে কোনটা কি করে, লাইনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো উদাহরণগুলো। লুইস অ্যাসিডের উদাহরণ কোনগুলো আর লুইস ক্ষারের উদাহরণ কোনগুলো, ঠিক আছে? লুইস অ্যাসিডের উদাহরণ কোনগুলো, লুইস ক্ষারের কোনগুলো, মনে রাখবা লুইস ক্ষার, ঠিক আছে? লুইস ক্ষার এটা হলো অ্যানায়নগুলা, লুইস ক্ষার হলো অ্যানায়নগুলা। লুইস ক্ষার কোনগুলা, অ্যানায়নগুলা। আর মুক্তজোড় যেটা আছে, মুক্তজোড় ইলেকট্রন যেটা আছে ওইগুলা, মুক্তজোড় ইলেকট্রন যেগুলো আছে ওইগুলা অ্যানায়নগুলা, আর মুক্তজোড় ইলেকট্রন যেটা আছে ওইগুলা। আর লুইস অ্যাসিড, ঠিক আছে? লুইস অ্যাসিড কোনগুলা, লুইস অ্যাসিড হলো তোমার ক্যাটায়নগুলা, ঠিক আছে? ক্যাটায়নগুলা। আর অষ্টক অসম্পূর্ণ, ঠিক আছে? অষ্টক সংকোচন যাদের তারা অষ্টক সংকোচন হয়েছে যাদের, তাদের মূলক। এইসব জিনিস যদি মনে রাখবো, ডাইরেক্ট এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? ক্যাটায়ন কোনগুলা, ধরো ওই যেগুলো ক্যাটায়ন আছে। আর অ্যানায়ন কোনগুলা, ওই ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন আর পজিটিভ চার্জ হলো ক্যাটায়ন, ঠিক আছে? আর মুক্তজোড় ইলেকট্রন যেমন অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়ার এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। এইভাবে যদি মনে রাখবো, ডাইরেক্ট এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? এক্সাম্পল ক্যাটায়নিক লুইস অ্যাসিড, কপার 2+, ঠিক আছে? ক্যাটায়নিক লুইস অ্যাসিড। তারপর সালফার ডাইঅক্সাইড, এগুলো অ্যাসিড। তারপর BF3, NH3, এগুলা অ্যাসিড। আর ফেরিক ক্লোরাইড, কারণ কি এটা অষ্টক সংকোচন আছে, হিসাব করে দেখো এখানে 8টা ইলেকট্রন নাই, অ্যালুমিনিয়ামে 8টা ইলেকট্রন নাই, 6টা আছে, ঠিক আছে? আচ্ছা নিচে আসি। আচ্ছা মিঠা পানির উৎস মনে রাখবা, জাস্ট লাইনটা দেখতে পারো, 97.3% হলো সামুদ্রিক পানি লবণাক্ত, আর 2.7% হলো মিঠা পানি, ঠিক আছে? এগুলো জাস্ট একবার রিডিং দেখলা, এগুলো তো ইম্পর্টেন্ট না। আচ্ছা এখান থেকে মেডিকেল প্রশ্ন আসছে, এটা একটু ভালো করে দেখো।
মানে হিমবাহ বা তুষার আচ্ছাদনে এখানে কতটুকু থাকে মিঠা পানি, তারপর ভূগর্ভস্থ পানি, বিভিন্ন হ্রদ, বিভিন্ন নদী, এগুলোতে মিঠা পানি কতটুকু করে থাকে, পার্সেন্টেজ গুলো দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর এই লাইনটা জাস্ট একটু দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষ 70% হলো পানি, পূর্ণবয়স্ক মানুষের ভরে 70% হলো পানি। আচ্ছা, নিচে চলে আসি আমরা, ঠিক আছে, নিচে চলে যাই আমরা, নিচে চলে যাই। এখন আসি সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। বিশুদ্ধতার মানদণ্ডের জন্য আমরা, আচ্ছা এটার আগে আমরা ক্ষারীয় ওয়াটার, আচ্ছা পানির খরতাটা আগে বলবো, ঠিক আছে। বিশুদ্ধতার মানদণ্ড আগে পানির খরতা, পানির খরতা, পানির খরতা, পানির খরতা বা খরপানি, পানির খরতা বা খরপানি, এটা আগে বলবো, পানির খরতা বা খরপানি। এখন পানির খরতা, ঠিক আছে, পানির খরতা হবে কখন, যখন দ্বিযোজী মূলকটা কি, এই যে ক্যালসিয়াম মনে রাখবে, কামলা, দ্বিযোজী মূলক কামলা, 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 ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর হলো ফেরাম, লোহা, লোহা বা ফেরাম 2+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর লোহা 2+, মানে আয়রন 2+, এটা যখন থাকবে তখন পানিটা খর হবে, দ্বিযোজী মূলকটা, ঠিক আছে। এখন খরপানি হতে পারে, খরপানি, ঠিক আছে। স্থায়ী খরতা, খরতাটা দুই ধরনের হতে পারে, খরতাটা দুই ধরনের হতে পারে, খরতাটা দুই ধরনের হতে পারে, একটা স্থায়ী খরতা, একটা অস্থায়ী খরতা, ঠিক আছে। স্থায়ী খরতা, একটা অস্থায়ী খরতা, একটা স্থায়ী খরতা, একটা হলো অস্থায়ী খরতা, একটা স্থায়ী খরতা, একটা হলো অস্থায়ী খরতা, স্থায়ী খরতা আর অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা এটা আমরা ফুটিয়ে দূর করতে পারি, অস্থায়ী খরতা আমরা ফুটিয়ে দূর করতে পারি, অস্থায়ী খরতা ফুটিয়ে দূর করতে পারি, কিন্তু স্থায়ী খরতা, ঠিক আছে, এটা আমরা ফুটিয়ে দূর করতে পারবো না, এটার জন্য পারমুটেশন অনেকগুলো মানে নিয়ম আছে, ওগুলো ব্যবহার করা, এটা মনে রাখবা। স্থায়ী খরতা আমরা ফুটিয়ে দূর করতে পারি, অস্থায়ী খরতাটা, স্থায়ী খরতা আমরা ফুটিয়ে দূর করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি, বিশুদ্ধ পানির pH 7, এটা পারবা। আচ্ছা, এরপর বিওডি সিওডি, ঠিক আছে, মানে ডিও, ডিও মানে হলো ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, ডিও মানে কি, ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, ডিও মানে হলো ডিজলভ অক্সিজেন। প্রতি লিটার পানিতে যতটুকু মানে অক্সিজেন দ্রবীভূত থাকে সেটাকে বলতেছি মানে ডিও, ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন। এখন ডিও যত বেশি থাকবে তত ভালো, ডিও যত বেশি থাকবে তত ভালো, ডিও যত বেশি থাকবে তত ভালো। ডিও মানে বিওডি, ঠিক আছে, এগুলো পড়বা, জাস্ট পড়বা, এগুলোর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেগুলো ছকটা, ঠিক আছে, বিওডি ছকটা, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট মোস্ট, ঠিক আছে, যত লিস্ট তত কম। এখন এটা জাস্ট প্রথম এগুলো মনে রাখবা, সংখ্যাগুলো দেখো, 1 2 3 6 10 20, এই মনে রাখবা, 1 2 3 6 10 20। তারপর এটা বলো, দেখো এই 1 2, ঠিক আছে, 1 2 1 2 যে স্টুডেন্ট, এটা হলো খুবই ভালো, ঠিক আছে, এটা হলো খুবই ভালো। তারপর 3 নাম্বার 3, ঠিক আছে, এটা হলো মোটামুটি ভালো। তারপর 6, ঠিক আছে, এটা হলো ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত, ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত। তারপর 10, এটা দূষণমুক্ত, দূষণমাত্রা খারাপ। 20, এটা হলো দূষণমাত্রা খুবই খারাপ, ঠিক আছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় থেকে বিওডির মান, পানির বিওডির মান, এগুলো কিন্তু সবগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে। 1 থেকে 2 হলে কি হবে, তারপর 3 হলে কি হবে, 6 হলে কি হবে, 10 হলে কি হবে, আর 20 হলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি আমরা, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, দেখো এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছিল, মেডিকেলের প্রশ্ন আসছিল, ঠিক আছে। পিএইচ এর মান কি হতে হবে, ডিও এর মান কি হতে হবে, বিওডি, ঠিক আছে, এটা ডাব্লিউএইচও অনুমোদিত মান কত, ঠিক আছে। এখানে পিএইচ এর মান রাখবা 6.5 থেকে 8.5, আর ডিও, ঠিক আছে, ডি তে মান রাখবা ঢাকা, ডি তে মান রাখবা কি ঢাকা। দেখো ঢাকায় কয়টা শব্দ, ডিএইচ এ কে, ঢাকায় কয়টা শব্দ, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, এরপর 5 থেকে 6 ঢাকা, ডি তে মান রাখবা ঢাকা, ঠিক আছে। তারপর বিওডি, ঠিক আছে, বিওডি, বি তে মান রাখবা বাংলা, বি তে মান রাখবা কি বাংলা, বি তে মান আছে ঢাকা, বি তে মান রাখছে আমরা বাংলা, বাংলা, বিএনজিএলএ। দেখো এটা 6টা শব্দ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এখানে হবে 6। আবার সিওডি, সিওডি আমাদের কান্ট্রি, আমাদের কান্ট্রি কি, বাংলাদেশ, বাংলাদেশ লেখো, বাংলাদেশ, এখানে দেখো 10টা শব্দ, ঠিক আছে, তাহলে কি হলো 10, মানে এইভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। দ্বিতীয় কি মনে করলাম ঢাকা, এটা হলো ঢাকা 5টা শব্দ 5, দ্বিতীয় মনে করলাম বাংলা, বাংলায় 6টা শব্দ 6, তারপর সিওডি, এটা হলো বাংলাদেশ, এটা হলো 10টা শব্দ 10 ppm। আর জাস্ট মনে রাখবা, তোমার টাকা দিছে 500 টাকা দিছে, 500 টাকা দিছে লবণ কেনার জন্য, 500 টাকা দিছে লবণ কেনার জন্য, 500 টাকা টিডিএস, টিডিএস 500, আর লবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, লবণ মানে কি, সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণের সঙ্গে কি, সোডিয়াম ক্লোরাইড, এটা হবে 500 ppm, ঠিক আছে। আর ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, এটা হলো 10 ppm, 10 ppm 100 ppm আর 150 ppm, 100 ppm আর 150 ppm। এটা আমার একবার মনে করো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, এটা আমি ঘর কিন্তু 100 ছিল, এটা আমি ঘর কিন্তু 100 ছিল, ওকে, তোমার 100 ppm, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম 150 ppm, ঠিক আছে। এটা এই সবটা আর উপরে যে সবটা বললাম কোথায়, এই যে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ছন্দ তো মনে রাখতে পারো হিসেবে, আচ্ছা এই ছন্দটা লিখে রাখো, এটা লাগবে, খুব মোটা হওয়া খারাপ, খুব মোটা হওয়া, খুব মোটা হওয়া খারাপ, খুব মোটা হওয়া খারাপ, খুব মোটা হওয়া খারাপ, এটা বলতে পারো খুবই খারাপ, খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ। যদি এমনি মনে রাখতে পারো মনে রাখবা, ঠিক আছে, আর যদি মনে না থাকে তাহলে ছন্দটা মনে রাখো, কি মনে করলাম, খুব মোটা হওয়া খারাপ, পরে বললাম খুবই খারাপ, খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ, ঠিক আছে। এখন দেখো এই মানগুলো সব মনে রাখবা, 1 থেকে 2 3 6 তারপর 10 20,
1 2, তারপর দেখো 3, 3 এর পর দ্বিগুণ হয়ে গেছে 6, তারপর 10, 10 থেকে 20, তারপর খুব মোটা হওয়া খারাপ, খুব হলো খুব ভালো, মোটা হলো মোটামুটি ভালো, আর হওয়াটা হলো WH কর্তৃক অনুমোদিত, আর খারাপ হলো দূষণটা খারাপ, আর খুবই খারাপ হলো দূষণটা খুবই খারাপ। এভাবে সংজ্ঞা তোমরা রাখতে পারো, ঠিক আছে? খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ, ঠিক আছে? আচ্ছা নিচে আসি আমরা। আচ্ছা এখান থেকে কিছু লাগবে না, পানি দূষণের প্রতিকার। নিচে আসি, এগুলো লাগবে না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? এবার আসি আর্সেনিক, ঠিক আছে? আর্সেনিকের দূষণ ও প্রভাব, এটা ইম্পর্টেন্ট। আর্সেনিকের দূষণ ও প্রভাব, ঠিক আছে? আর্সেনিকের দূষণ ও প্রভাব। এখন আর্সেনিককে বলা হয় প্রাকৃতিক বিষের রাজা, আর এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইনটা ইম্পর্টেন্ট। অবধাতু আর্সেনিককে বলা হয় প্রাকৃতিক বিষের রাজা। আচ্ছা নেক্সট আসি। আচ্ছা এই লাইনটা পড়ো, এই যে আর্সেনিকের ত্রিযোজী বা +3 জারণ অবস্থা, +3 জারণ অবস্থা জীবজগতের উপর সবচেয়ে বেশি বিষক্রিয়া করে। +3 জারণ অবস্থা সবচেয়ে বেশি বিষক্রিয়া করে, সবচেয়ে বেশি বিষক্রিয়া করে। আর এখন আর্সেনিক 5 থেকে আর্সেনিক 3 তে রূপান্তরিত হয়, ঠিক আছে? এটা কিসের মাধ্যমে? এর উপর মিথাইলেশন প্রক্রিয়া। মিথাইলেশন প্রক্রিয়া কোন প্রক্রিয়া? আর্সেনিক 5 জারণ অবস্থা থেকে আর্সেনিক 3 জারণ অবস্থা প্রাপ্ত হয়, মিথাইলেশন প্রক্রিয়া। মিথাইলেশন প্রক্রিয়া, মিথাইলেশন প্রক্রিয়া আর্সেনিক 5 অবস্থা থেকে আর্সেনিক 3 জারণ অবস্থা প্রাপ্ত হয়, ঠিক আছে? আচ্ছা এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নাই, সেটা হলো এই যে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। WHO কর্তৃক আর্সেনিকের নিরাপদ মাত্রা আর সহনশীল মাত্রা, মানব শরীরে সর্বোচ্চ সহনশীল মাত্রা। WHO কর্তৃক আর্সেনিকের মানে নিরাপদ মাত্রা কত? 0.01 মিলিগ্রাম পার লিটার। আর সর্বোচ্চ সহনশীল মাত্রা এটা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। 0.01 মিলিগ্রাম পার লিটার আর 0.05 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? মিলিগ্রাম পার লিটার এটাই ppm দ্বারা প্রকাশ হচ্ছে, ঠিক আছে? 0.01 মিলিগ্রাম পার লিটার বা 0.01 ppm বা 0.05 ppm একই জিনিস, ঠিক আছে? আচ্ছা নিচে আসি আমরা। আচ্ছা এই লাইনটা পড়তে পারো, যশোর জেলা সারথী থানা মানে গভীরে, এখানে মানে আর্সেনিকের পরিমাণ, আর্সেনিক দূষণ রেড জোন করা হয়েছে, ওটারে দূষণ সবচেয়ে বেশি যশোর জেলা সারথী থানা, ঠিক আছে? ইম্পর্টেন্ট না তত বেশি, দেখতে পারো। আচ্ছা এখন আর্সেনিক দূষণ, ঠিক আছে? এটা ক্রনিক হতে পারে, একই হতে পারে, ক্রনিক হতে পারে আর একই হতে পারে, ঠিক আছে? ক্রনিক বিষক্রিয়া, ক্রনিক বিষক্রিয়া একই বিষক্রিয়া হতে পারে। এখন ক্রনিক বিষক্রিয়া যেটা বলে সেটা বলে আমরা আর্সেনিকোসিস, কি বলি? আর্সেনিকোসিস, ঠিক আছে? এর ফলে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। ক্রনিক বিষক্রিয়া কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ কোন বিষক্রিয়া কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ নামে পরিচিত। আর ক্যারাটিনাইজেশন ঘটে। আর অ্যাকিউট বিষক্রিয়া বমি বমি ভাব, তারপর ডায়রিয়া, পরিপাকতন্ত্রের সব ক্ষতি হতে পারে, ঠিক আছে? অ্যাকিউট বিষক্রিয়া হতে পারে, আর হলো ক্রনিক বিষক্রিয়া। অ্যাকিউট মানে অল্প পরিমাণে আর্সেনিক যখন থাকে, আর ক্রনিক মানে হলো বেশি পরিমাণে আর্সেনিক, ঠিক আছে? এটা হলো আর্সেনিকোসিস বলে। আর এটার উপসর্গ হলো ব্ল্যাক ফুট ডিজিজ অথবা ক্যারাটিনাইজেশন। আর অ্যাকিউট বিষক্রিয়ার কারণে বমি, ডায়রিয়া, পরিপাকতন্ত্র ইত্যাদি রোগ হতে পারে, ঠিক আছে? এগুলো আর্সেনিক, ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম, ঠিক আছে? এগুলো লাগবে। আচ্ছা আর্সেনিকের সহ্য সীমা, এটা তো বললাম অনেকবারই, ওই উপরে থেকে আসছো ছকের থেকে। কত? 0.05 মিলিগ্রাম পার লিটার বা 0.05 ppm। মিলিগ্রাম পার লিটার আর ppm একই জিনিস, ঠিক আছে? এটা খেয়াল রাখো, 0.05 ppm বা 0.05 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? আর উপসর্গের মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে? আর কোষে লিপিড সঞ্চয়। এছাড়া আর্সেনিকের দূষণে কি হয়? যকৃৎ কোষে লিপিড সঞ্চয় ঘটে, যকৃৎ কোষে লিপিড সঞ্চয় ঘটে আর্সেনিক দূষণে, ঠিক আছে? ফ্যাটি লিভার হয়, এগুলো দেখো। নেক্সট আসি আমরা, এখান থেকে কিছু দেখার নেই। আচ্ছা ক্রোমিয়াম দূষণ, ঠিক আছে? ক্রোমিয়াম দূষণটা এই পয়েন্টগুলো জাস্ট দেখো, ঠিক আছে? ক্রোমিয়াম দূষণে মানুষের পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, প্রজননতন্ত্র ইত্যাদি রোগ সৃষ্টি হয়, এগুলো। আর ক্রোমিয়াম 3+, ঠিক আছে? এই যে অধিক ক্রোমিয়াম 3+, নট 4+। ক্রোমিয়াম কিন্তু 6 হতে পারে, ক্রোমিয়াম 3 হতে পারে, ঠিক আছে? অধিক ক্রোমিয়াম 3+ দূষণের ক্ষেত্রে আরবিসি লৌহ শোষণ বাধা পায়, আরবিসি লৌহ শোষণ বাধা পায়। এটা কিসের ক্ষেত্রে? অধিক ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+ দূষণের ক্ষেত্রে, ক্রোমিয়াম 3+, নট ক্রোমিয়াম 6+, ঠিক আছে? আচ্ছা প্লাম্বাম, এটা একটু দেখো খাদ্যযোগে যেহেতু মিদি আসছে। এই প্লাম্বামের আয়ন রূপে Pb2+ হিসেবে থাকে, ঠিক আছে? সারফেস ওয়াটারে Pb2 হিসেবে থাকে। প্লাম্বাম অক্সাইড মাটিতে PbO2 মানে প্লাম্বাম অক্সাইড হিসেবে মাটিতে থাকে, আর প্লাম্বাম আয়ন হিসেবে থাকে সারফেস ওয়াটার, ঠিক আছে? আচ্ছা প্লাম্বামের বিষক্রিয়া প্রভাব, এটা একটা নিউমোনিক তোমাদের তোমরা সেটা মূল্য, ঠিক আছে? মূল্য। আমরা একটা মানুষ মরবো কখন? যখন তার আইকিউটা হ্রাস পাবে, তার আইকিউটা হ্রাস পাবে। এই মরলে আইকিউটা হ্রাস পায়। আর মত হলো এই যে মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তারপর আবার মত হলো যে মহিলা মৃত সন্তান প্রসব করে। আর রক্ত হলো রক্তশূন্যতা বা এনিমিয়া, বা এনিমিয়া ইত্যাদি হয়। আবার মারি নিলাভ হয়, ঠিক আছে? লেড দূষণ, লতা হলো লেড দূষণ। মল্ল এরকম দেখবা, মল্লে মানুষের আইকিউ হ্রাস পাবে, তারপর মৃত সন্তান, মারি নিলাভ হয়, আর রক্ত হলো রক্তশূন্যতা, আর মত হলো মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে? আচ্ছা এবার সে ক্যাডমিয়ামের দূষণ, ঠিক আছে? ক্যাডমিয়ামের দূষণ একটা জিনিস পারবা, ক্যাডমিয়ামের সংকেতটা কি? সিডি না? সিডি এর পর কি শব্দ? ABCDE, ঠিক আছে? সিডি এর পর হলো ই, মানে হলো ইটা রোগ কিসের কারণে হয়? ক্যাডমিয়ামের কারণে। CDE ইটাই বা আউচ। আচ্ছা দেখাই যাচ্ছে কোথায় আছে, এই যে
এটাই বা আউচ আউচ, এটাই বা আউচ আউচ, এটাই বা আউচ আউচ রোগ হয় ক্যাডমিয়াম দূষণের কারণে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা ক্যাডমিয়াম দূষণের ফলে কিডনি নষ্ট হয়, কত ক্যাডমিয়াম কত কিডনি, কত ক্যাডমিয়াম কত কিডনি, ক্যাডমিয়াম দূষণের ফলে কিডনি নষ্ট হয়। তারপর প্রোস্টেট ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করতে পারে ক্যাডমিয়ামের ভূমিকা প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা নিচে আসি আমরা। দ্রবণের বিভিন্ন প্রকার, ঠিক আছে। এই গ্যাস যদি দ্রাবক আর দ্রবক গ্যাস থাকে সেক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এগুলো দেখবা। তরল গ্যাস থাকলে কি হয়, কঠিন গ্যাস থাকলে কি হয়, তরল থাকলে কি হয়, কঠিন তরল থাকলে কি হয়, মানে কোনটা থাকলে কি হয়, তরল কঠিন যদি থাকে তাহলে সমুদ্রের লবণাক্ত পানি, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। আবার যেটা বিভিন্ন সংকট ধাতু, এই পিউটার জকের সংকেত আছে, পিউটার জকটা ইম্পর্টেন্ট, পিউটার জকটা ইম্পর্টেন্ট। 96% স্টেনাম আর 4% কপার, 96% স্টেনাম আর 4% কপার, ঠিক আছে। পিউটার জক সেগুলো কঠিন বিভিন্ন সংকট ধাতু। আর শেষ আরেকটা আছে, নাইট্রেট শেষ। আচ্ছা এখন আসি আয়ন ডাইপোল আকর্ষণ বল, তারপর হাইড্রোজেন বন্ধন বল, এগুলো। এখন এগুলা ধরো তোমাকে দিবে কি, এই আয়ন ডাইপোল বল আকর্ষণ বল যে এটা লিখে দিবে না, দিবে যেমন লিথিয়ামের সাথে পানি অণু, ঠিক আছে, এটা বন্ধন গঠন করতেছে, এটা কোন ধরনের বন্ধন, নিচে তোমার এই উদাহরণ দিয়ে দিবে আয়ন ডাইপোল আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ধন বল, বা ডাইপোল বল, লন্ডন বল ইত্যাদি। একটা জিনিস মনে রাখবা, যখন পোলারিটি থাকবে, ঠিক আছে, যখন পোলার হবে, পোলার তো বুঝছো যে এক সাইডে একটা পজিটিভ চার্জ আর এক সাইডে আংশিক নেগেটিভ চার্জ, আংশিক পজিটিভ চার্জ আর আংশিক নেগেটিভ চার্জ দুই সাইডে, ঠিক আছে। পোলার যদি হয় সেখানে তুমি লিখবা ডাইপোল শব্দ, পোলার যদি হয় লিখবা ডাইপোল শব্দ, পোলার যদি হয় ডাইপোল, লিখবা ডাইপোল, ঠিক আছে। দেখো এখন লিথিয়ামের সাথে পানি কি পোলার অণু না, পানি কি একটা পোলার অণু, যদি আয়ন প্লাস পোলার, দেখো পোলার থাকলে আমি কি বলছি, ডাইপোল লিখতে, আয়ন ডাইপোল, ঠিক আছে, এই যে আয়ন ডাইপোল এভাবে করতে পারো। তারপর হাইড্রোজেন বন্ধন কি দেখবা, পোলার তো দেখবা, ঠিক আছে, পোলার দেখবা প্লাস দেখবা ফন, অর্থাৎ ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এই তিনটার যে কোনো একটা আছে কিনা, ফন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, ফন প্লাস হাইড্রোজেন এরকম কিছু। আরেকটা দেখো পোলার আছে কিনা, দুইটা তো থাকবে, একটা ফন প্লাস হাইড্রোজেন, আরেকটা থাকবে দেখবা পোলার আছে কিনা, তাহলে দেখবা হাইড্রোজেন বন্ধন। যেমন একটা দেখি এখন আরওএইচ আর অ্যামিন, ঠিক আছে, আরওএইচ আর অ্যামিন, এটা একটা পোলার, ঠিক আছে, আর অ্যামিনের মধ্যে কি আছে দেখো, নাইট্রোজেন আছে, তাহলে কি হবে, হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। এভাবে বের করবা। আচ্ছা আর যদি দুইটা অপোলার হয়, ঠিক আছে, তাহলে সেটা হলো ডাইপোল আদৃষ্ট বল। দুইটা যদি অপোলার হয় সেটা শুধু ডাইপোল, দুইটা যদি অপোলার হয় তাহলে ডাইপোল। এগুলাই আর প্রতিটার উদাহরণগুলো দেখো, ঠিক আছে। আর এই যে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আয়ন আবিষ্ট বলের, সেটা হলো রক্তের হিমোগ্লোবিনের Fe2+, আয়ন যুক্ত করে, এটা হলো আয়ন আবিষ্ট ডাইপোল বল, এটা হলো এই কয়টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু না দেখতে বলে এটা দেখে যাও, রক্তের হিমোগ্লোবিনের Fe2+, সংযুক্ত করে, এটা হলো আয়ন আবিষ্ট ডাইপোল বল, ঠিক আছে। আচ্ছা এর সাথে আমাদের তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায় শেষ হলো।